জাস্ট আজানের অপেক্ষা ছিলাম, আমাদের ক্লাস শুরু করে দিয়ে দিই। আমাদের আজকের ক্লাসের টপিক কি ছিল? গুগল আপডেট, তাই না? আমরা যারা একদম নিউ তারাও তারাও বুঝতে পারবে, আর যারা রেগুলার আমরা এসইও কাজ করতেছি, টুকটাক জানি, দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করতেছি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমরা এর আগের দিন পড়ছি হচ্ছে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, তাই না? গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর তার মানে হলো যে গুগলের যে বিষয়গুলোর উপর বিবেচনা করে গুগল তার হলো যে ইয়ে দেয়, যে বিষয়গুলোর উপর বিবেচনা করে গুগল একটা সাইটকে ফার্স্ট পেজে দেখায়, হ্যাঁ, সেই বিষয়গুলোকে, সেই ফ্যাক্টরগুলোকে বলা হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো আসলে আসলো কোত্থেকে, কারা তৈরি করছে এটা, তাই না? এটা হচ্ছে যে এসইওর বাইবেল, ঠিক আছে? র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে এসইওর বাইবেল। মানে হলো যে আমরা যেমন বলি যে কোরআন শরীফ হচ্ছে যারা মুসলমান তাদের জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, দৈব বাণী, হ্যাঁ, যেগুলো আসমানি কিতাব। এসইও করতে গেলে এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে, হ্যাঁ। এগুলো হচ্ছে যে তোমার র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো হচ্ছে আমাদের এসইওর জন্য হচ্ছে বাইবেল, ঠিক আছে? মানে এগুলি ফলো করেই আমাদেরকে চলতে হবে, তাইলে আমাদের বিপদ আপদ হবে না, হ্যাঁ। মানে সাইট বিপদ আপদ বলতে এসইও করতে গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, হ্যাঁ, সেই রেজাল্ট আমরা পাবো, এবং সেটা ঝুঁকিমুক্ত, রিস্ক ফ্রি, ঠিক আছে? এগুলি জানতে হবে। র্যাঙ্কিং ফ্যাক্টর 202টা আমরা হলো যে ইয়ার শেয়ার দিয়েছিলাম তোমাদের গ্রুপে, হ্যাঁ, লিস্টটা শেয়ার দিয়েছি, আপডেট লিস্টটা শেয়ার দিয়েছিলাম, সাথে গতদিন কথা হয়েছে যেগুলা যে কোর বিষয়গুলো কি কি, ডিটেলস বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আসলে মাথায় ঢুকবে না, এই জন্য আলোচনা করিনি। শুধুমাত্র কোর বিষয় যেগুলি মাথায় রাখাই লাগবে, ধরতে গেলে যেগুলো ক্লাস হচ্ছে এগুলো সবগুলো মানে মুখস্থকর টাইপের আর কি, হ্যাঁ। যেগুলি ক্লাস এতদিন নিছি আজকে আজকে পর্যন্ত, হ্যাঁ, যে গত যে ক্লাসগুলো নিছি এগুলো মুখস্থ করার মতো এই বিষয়গুলো আর কি, হ্যাঁ। বারবার বারবার এই বিষয়গুলো রিপিট আসবে, ঠিক আছে? এগুলো কোর লেভেলের বিষয়। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমি হলো যে একটু রিভিউ করি। 8 মেজর গুগল অ্যালগরিদম আপডেট এক্সপ্লেইনড। গুগলের গতদিন ক্লাসের মধ্যে দেখাছিলাম যে গুগলের আপডেট হিস্টোরি দেখাইছিলাম, তাই না? মোজ থেকে। তো মোজ থেকে ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। মোজ থেকে গুগলের আপডেট। এইট মেজর গুগল অ্যালগরিদম আপডেট। কারণ সবগুলা আপডেট আমরা আসলে পড়তে পারবো না। আমরা দেখা যাচ্ছে যে গুগল আপডেট হিস্ট্রির মধ্যে এই যে মোজে সব দেয়া আছে, হ্যাঁ। গুগল আপডেট হিস্টোরি লেখা দেখলেই অনেকগুলো আপডেট আসবে। যাক, আমরা যে মেজর আপডেটগুলো জানবো, মেজর আপডেটগুলো জানলে পরে ধীরে ধীরে বাকিগুলো আমরা পড়বো আর কি, ঠিক আছে? সবগুলো শুরু করতে গেলে এলোমেলো লাগবে, মানে এগুলি শুধু গুগল আপডেটটা পড়তেই কয়েক মাস লেগে যাবে, হ্যাঁ। মানে এগুলো ভালো করে মাথায় নিতে আর কি বিষয়গুলো, ঠিক আছে? সো এগুলি সম্ভব না। আমি শুধু মেজর কয়েকটা আপডেট তোমাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? স্লাইডটা দিয়ে দিই। যেগুলো সম্বন্ধে না জানলেই নয়, এর বাইরেও আছে কতগুলো, এটাকে শেষ করি। হুম।
র্যাঙ্কিং ফ্যাক্টর আর আপডেটের মধ্যে অতপর একটা সম্পর্ক আছে। সেটা হলো যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলি যে 202টা র্যাঙ্কিং ফ্যাক্টর, হ্যাঁ, প্লাস আরো এক্সটেন্ড, সেগুলি হলো যে কিছু কিছু ফ্যাক্টর ইয়ারা এসইও এক্সপার্টস বা যারা এসইও নিয়ে কাজ করে, হ্যাঁ, বিভিন্ন স্পেশালিস্ট, এরা হলো যে বিষয়গুলোকে আইডেন্টিফাই করছে যে এইগুলোর কারণে গুগল আপডেট নিয়ে আসে। আর কিছু কিছু বিষয় গুগল অফিসিয়ালি অ্যানাউন্স করছে। অফিসিয়ালি অ্যানাউন্স যেগুলো করছে সেগুলো হচ্ছে গুগলের আপডেট, হ্যাঁ। সেগুলো গুগল তার আহ, মানে প্রেস রিলিজ দিয়ে তারা এগুলি অ্যানাউন্স করে দিয়েছে যে সামনের দিন থেকে এটা এটা করতে হবে। ঠিক আছে, এগুলো মিলেই, দুইটা মিলেই কিন্তু হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টর। ঠিক আছে, যে কিছু কিছু ফ্যাক্টর হলো যে এসইও এক্সপার্টদের দেয়া, আর কিছু কিছু ফ্যাক্টর গুগল অফিসিয়ালি অ্যানাউন্স করছে। হ্যাঁ, যেগুলো অফিসিয়ালি অ্যানাউন্স করছে সেগুলো হচ্ছে গুগলের আপডেট। ঠিক আছে, সেগুলি হলো যে যেমন গত ক্লাসে আমরা হলো যে ওয়েবসাইটের স্পিড, মোবাইল ফ্রেন্ডলিনেস, এগুলো নিয়ে কথা বলছি। হ্যাঁ, তো এই যে এখানে মোবাইলের আপডেট হচ্ছে যে তোমার 21 এপ্রিল 2015 এটা মোবাইল আপডেট হচ্ছে। তার আগে যেটা মেজর আপডেট হয়েছে, মানে যেটা সব থেকে বেশি সার্চ এফেক্টেড হয়েছে, সেটা হলো যে পান্ডা। হ্যাঁ, শুরু হয়েছে ফেব্রুয়ারির 24 ফেব্রুয়ারি 2011 সালে শুরু হয়েছে। আর তারপর শুরু হয়েছে প্যাঙ্গুইন। প্যাঙ্গুইন হচ্ছে শুরু হয়েছে এপ্রিলের 24 তারিখ থেকে। পান্ডার 28টার মতো আপডেট হয়েছে। মানে পান্ডা হলো যে 1.1 থেকে শুরু করে 2. অনেক হয়ে গেছে। ঠিক আছে, তো অনেকগুলো আপডেট হয়েছে পান্ডার। পেঙ্গুইনের হয়েছে, তারপর হামিং বার্ড, তারপর মোবাইল, তারপর র্যাঙ্ক ব্রেইন, তারপর হচ্ছে মেডিক, তারপর বার্ড। হ্যাঁ, তারপর কোর আপডেট এখনো চলতে আছে। ডিসেম্বর 2020 সালেও একটা কোর আপডেট দিয়েছে। ঠিক আছে, এগুলোর নাম দেয়নি আর কি। হ্যাঁ, এখনগুলো নাম, তবে যেগুলো নাম আছে, যেগুলি সব থেকে মানে টপ 4টা যদি ধরতে চাই, তাহলে এই যে এই 4টা, এগুলো বাদ দিয়ে দিই। এগুলো পড়াবো না এখন। আজকে আজকে শুধু এই 4টাই পড়াবো। ঠিক আছে, মানে এই 4টা নিয়ে ডিসকাস করবো আর কি। তো পান্ডার কথাই বলি। পান্ডা যেটা যেটা ফোকাস করছে সেটা হচ্ছে অন পেজ। অন পেজ ফোকাস করছে। সেটা হলো, অন পেজটা কি জানি, অন পেজটা হলো যে তোমাদের আর্টিকেল, হ্যাঁ, কন্টেন্ট। ওয়েবসাইটের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে আর্টিকেল ওয়েবসাইটের। এই আর্টিকেলগুলোই 2010 24 ফেব্রুয়ারি 2011 সালের আগে পর্যন্ত আর্টিকেলগুলো প্রচুর পরিমাণে স্পিনিং এবং হলো যে কপি কন্টেন্ট হতো। ঠিক আছে, এক ওয়েবসাইটের আর্টিকেল আরেক ওয়েবসাইটে নিয়ে যেত এবং স্পিনিং, মানে একটা সময় ছিল যে আর্টিকেল রাইটিং এ মানুষ প্রচুর কাজ শেখাইতো এবং হলো যে স্পিনিং শেখাইতো আর কি। স্পিনিং বলতে, স্পিন মানে কি, ঘূর্ণন। মানে ওয়েবসাইটের সেন্টেন্স গুলোকে সফটওয়্যার দিয়ে আহ, ইয়া করে দেয়া, তোমার হলো যে সিনোনিমস গুলো চেঞ্জ করে দেয়া। আর সিনোনিম চেঞ্জ করে দিলে কি, আর্টিকেলের মিনিং চেঞ্জ হয়ে গেল এবং আর্টিকেলটা ইউনিক হয়ে গেল। ঠিক আছে, কিন্তু আর্টিকেলটা ভাষার প্রাঞ্জলতা হারায় এইভাবে করে। হ্যাঁ, আর্টিকেলের যে একটা ভাষার যে একটা প্রাঞ্জলতা থাকে, এই প্রাঞ্জলতাটা হারাই যায়। ফলাফল কি হচ্ছে, প্রচুর ওয়েবে স্পামিং শুরু হলো কন্টেন্টের। হ্যাঁ, প্রচুর ওয়েবসাইট মানুষ বানানো শুরু করলো এবং কন্টেন্টের যেহেতু এরকম গুগল যেহেতু ধরতে পারতেছিল না যে কোনটা স্পিনিং আর্টিকেল, কোনটা হলো যে কপি আর্টিকেল, ফলাফল কি হলো, প্রচুর স্পিমিং, মানে স্প্যামিং শুরু হলো। এই স্প্যামিং কে রুখতে গিয়ে পান্ডার হলো যে ইয়া শুরু হলো, তোমার হলো যে পান্ডার আপডেটটা শুরু হলো। পান্ডার আপডেটের ফলে এফেক্ট অফ পান্ডা আপডেট। পান্ডা আপডেটে কি কি হয়েছিল আর কি। মানে কি কি প্রবলেম হয়েছিল পান্ডা আপডেটের ফলে, সেটা যদি একটু দেখাই। পান্ডা আপডেট কেস স্টাডি।
পান্ডা কাদেরকে ধরছিল? পান্ডার টার্গেটটা ছিল যে থিন সাইট অর থিন কন্টেন্ট। থিন কন্টেন্ট বা থিন সাইট বলতে লাইট কন্টেন্ট, মানে অল্প আর্টিকেল, হ্যাঁ, 300 400 500 ওয়ার্ডের আর্টিকেল, এগুলি হচ্ছে যে এগুলোকে বলা হচ্ছে থিন কন্টেন্ট। আর থিন সাইট বলতে এই আর্টিকেল 10টা 20টা আর্টিকেল দিয়ে একটা ওয়েবসাইট, ঠিক আছে, এগুলো বলে থিন সাইট। কন্টেন্ট ফার্ম, মানে কিছু কিছু সাইট ছিল যে শুধু আর্টিকেল দেওয়া হয়তো, কন্টেন্ট ফার্ম, ঠিক আছে, এগুলো আমি পরে শেয়ার করতেছি। অন সাইট ওভার অপটিমাইজিং, এমন কিওয়ার্ড স্টাফিং, প্রচুর কিওয়ার্ড ঢুকাইতো আর কি। কিওয়ার্ড স্টাফিং একটা ব্যাপার আছে, এটা হলো যে নেগেটিভ এসইওর একটা বিষয়, হ্যাঁ, মানে প্রচুর কিওয়ার্ড স্টাফিং মানে কি ঠাসাঠাসি করা, হ্যাঁ, প্রচুর কিওয়ার্ড ঢুকানো আর কি। ধরো যে কিওয়ার্ড ডেন্সিটি নামে একটা বিষয় আছে, অন পেজ করতে গিয়ে আমরা বুঝবো। কিওয়ার্ড ডেন্সিটি হলো যে প্রতি 100 ওয়ার্ডে কয়টা কিওয়ার্ড ঢোকানো হয়েছে। মেইন যেটা যেটা ফোকাস কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর বেস করে আমরা সাইটটাকে র্যাঙ্ক করাতে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। তো ফোকাস কিওয়ার্ডটা কয়বার ইউজ করা হয়েছে? ধরো 1000 ওয়ার্ডের আর্টিকেল, 1000 ওয়ার্ডের আর্টিকেলে যদি ফোকাস কিওয়ার্ডটা 10 বার ইউজ করা হয়, মানে প্রতি 100 বারে যদি একবার ইউজ করা হয়, তাহলে হচ্ছে যে কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে 1%, ঠিক আছে। প্রতি 100 বারে, প্রতি 100 ওয়ার্ডে আর কি, সরি, প্রতি 100 ওয়ার্ডে যদি একবার কিওয়ার্ডটা ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে 1% কিওয়ার্ড ডেন্সিটি, হ্যাঁ। তো তখন 3% থেকে 4%, 5% পর্যন্ত কিওয়ার্ড ডেন্সিটি চলতো, মানে কি প্রচুর কিওয়ার্ড স্টাফিং হতো। অল্প কন্টেন্ট দিয়েই তখন হলো যে র্যাঙ্ক করানো যাইতো। তো 300 ওয়ার্ডের আর্টিকেল 3 বার কিওয়ার্ডটা ইয়া করা যাইতো, কিওয়ার্ডটা ইউজ করা যাইতো। তো এখন যখন এই আপডেটের ফলে কন্টেন্টের উপরে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, তার মানে কি কিওয়ার্ড স্টাফিং মানে কেউ ঠাসাঠাসি করা যাবে না, মানে বেশি কিওয়ার্ড ইউজ করা যাবে না। তো তো যখন 1000 ওয়ার্ডের আর্টিকেলে তুমি 5 বার ইউজ করো, তারপরে তো কত 0.5%, হ্যাঁ, আর 5 বার ইউজ করলে অনেক বেশি মনে হচ্ছে যে কিওয়ার্ড, তাও স্টাফিং মনে হয়। আর এখন আর্টিকেল তো হচ্ছে 2000 3000 5000 ওয়ার্ডের আর্টিকেল। সো আর্টিকেল গুলা এখন হলো যে 0.2% 0.3% কিওয়ার্ড স্টাফ, মানে কিওয়ার্ড ডেন্সিটি, হ্যাঁ, খুবই কম। সাইট উইথ ডুপ্লিকেট কন্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে সাইট অন্য অন্য সাইট থেকে কপি করে নিয়ে আসে আমাদের সাইটে বসানো, বিশেষ করে ইকোবার সাইটগুলো এগুলো করতো, হ্যাঁ। ডুপ্লিকেট কন্টেন্ট একদম ইউজ করা যাবে না। এই জন্য আমাদের সাইটগুলো র্যাঙ্ক করে না, ঠিক আছে। আমাদের সাইটগুলো নিয়ে কাজ করতেছি, আমাদের সাইটগুলো র্যাঙ্ক না করার কারণ হলো যে ডুপ্লিকেট কন্টেন্ট, মানে অন্য সাইট থেকে আমরা কপি করে নিয়ে আসছি, আর্টিকেলগুলো হুবহু কপি আছে, এই জন্য আমাদের ইয়াগুলো মানে কাজ করে না। যদি আমরা ইউনিক ভাবে লিখতাম, হ্যাঁ, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটারকে দিয়ে, বা ওয়েবসাইটের প্রত্যেকটা টেক্সট, প্রত্যেক লাইন যদি আমরা কাউকে দ্বারা লিখে নিতাম একদম ইউনিক ভাবে, তাহলে এটা হতো অরিজিনাল কন্টেন্ট। আর এগুলো কন্টেন্টই র্যাঙ্ক করাবে। বাকিগুলা কপি করে নিয়ে আসলে সাইট কখনোই র্যাঙ্ক করাবে না, ঠিক আছে। র্যাঙ্ক মানে যারা, এটা তো গ্লোবাল হলো যে ব্যাপার, মানে ইন্টারন্যাশনাল ব্যাপার, ঠিক আছে। গুগল মানে তো গোটা ওয়ার্ল্ডে গুগলই চলে। তো এখানে র্যাঙ্ক করাতে গেলে যারা কন্টেন্ট লিখে নিয়ে আসছে, যারা কন্টেন্ট ইউনিক ভাবে লিখে নিয়ে আসছে, তাদের তো অবশ্যই আগে জায়গা দিতে হবে, তারপর যারা কপি করে আসছে তাদেরকে, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সাইট উইথ নেয়ার আইডেন্টিক্যাল কন্টেন্ট অ্যাক্রস পেজেস, একটা পেজ থেকে আরেকটা পেজের আর্টিকেল মোটামুটি সেম, হ্যাঁ, এটাও অনেক বেশি হার্মফুল, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে পান্ডা টার্গেট করছিল, এই বিষয়গুলোকে টার্গেট করে পান্ডা আপডেটটা আসে। আহ, আমি এটা একটু ইয়া করি, প্রেজেন্টেশনে সাজাই। আমি পরে এটা তোমাদেরকে দিয়ে দিব আর কি, ঠিক আছে। তো সাথে সাথে এটা সাজিয়ে ফেলি, পাওয়ার পয়েন্টটা। পান্ডা টার্গেট কি কি ছিল? আচ্ছা, আরটা ছিল যে সাইট উইথ হাই হাই বাউন্স রেট। আরটা টার্গেট ছিল সাইট উইথ হাই বাউন্স রেট। হাই বাউন্স রেট মানে হলো
সাইট উইথ থিন কন্টেন্ট ফার্মস, on-site over-optimization or keyword stuffing, site with duplicate content, site with near identical content across pages, site with high bounce rate. গতদিন আমরা বাউন্স রেট বলছিলাম যে একটা সাইটে 20 সেকেন্ডের নিচে কোনো ট্রাফিক 20 সেকেন্ডের নিচে ট্রাফিক বা ভিজিটর 20 সেকেন্ডের নিচে 20 সেকেন্ডের কম সময় যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে বাউন্স ট্রাফিক। ঠিক আছে, বাউন্স রেট যত বেশি হবে মানে কি, মানে হলো যে এখানে আমি যেখানে গেছি, যে সাইটে ঢুকছি সেই সাইটে আমার আমার প্রয়োজনীয় কন্টেন্ট আমি পাচ্ছি না, হ্যাঁ, বা প্রয়োজনীয় আমি আমার ইম্পর্টেন্ট কিছু খুঁজে পাচ্ছি না এখানে, সো আমি বেশিক্ষণ এখানে থাকবো না, বা অ্যাট্রাকটিভ কিছু নাই বা ইম্পর্টেন্টও কিছু নাই। হ্যাঁ, মানুষ দুইটা কারণে আমরা যেটা ভিজিট করি, যেটা ইনফরমেশন নেওয়ার জন্য, আরটা হলো যে মানে এন্টারটেনমেন্ট নেওয়ার জন্য। ঠিক আছে না? তো এন্টারটেনমেন্ট বা তথ্য আমরা কোনটাই পাচ্ছি না, তখন কি করবো, এখান থেকে আমি বের হয়ে আসবো। আর যদি তথ্য বা এন্টারটেনমেন্ট পাই, দুইটাই যদি পাই, তাহলে আমরা যেমন ইউটিউব ফেসবুকে থাকি ঘন্টার পর ঘন্টা, বের হই না, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো যেই সাইটগুলোতে এরকম মানে অ্যাট্রাকটিভ কিছু নাই বা ইনফরমেটিভ কিছু নাই, তার মানে সেই সাইটগুলোর বাউন্স রেট অনেক বেশি হবে। হ্যাঁ, তাহলে সাইটগুলোকে অ্যাট্রাকটিভ বানাইতে হবে অথবা ইনফরমেটিভ বানাইতে হবে। ঠিক আছে, দুইটাই বানাইতে হবে, অ্যাট্রাকটিভ বানাইতে হবে, সাথে সাথে ইনফরমেটিভও থাকতে হবে। হ্যাঁ, মানে যেগুলো সাইটের ইয়ার উপর ডিপেন্ড করবে, সাইটের হলো যে পারপাসের উপরে। যদি আমরা এন্টারটেনমেন্ট ওয়েবসাইট বানাই তাহলে সেক্ষেত্রে সেখানে অ্যাট্রাকটিভ থাকতে হবে, অ্যাট্রাকটিভ কন্টেন্ট থাকতে হবে। আর যদি কোনো তথ্যমূলক ওয়েবসাইট বানাই সেখানে সেরকম হাই কোয়ালিটি তথ্য দিতে হবে, ওয়ার্ল্ড ক্লাস মানে ইনফরমেশন দিতে হবে, তাহলে সেখানে মানুষ বেশি করে থাকবে, ওটা মানুষ শেয়ার করবে। ঠিক আছে, এটা হচ্ছে পান্ডার টার্গেট। পান্ডার টার্গেট বোঝা রিকভারি স্ট্র্যাটেজি, কিভাবে আমরা রিকভারি করতে পারবো এটা। হ্যাঁ, কিভাবে রিকভারি করতে পারবো, রিকভারি স্ট্র্যাটেজি। পান্ডা রিকভারি স্ট্র্যাটেজি, পান্ডা রিকভারি স্ট্র্যাটেজি গুলো হবে এরকম। লিঙ্ক গুলো দিয়ে দিব, তোমরা এটা পড়ে নিবা, আমি জাস্ট খালি হেডলাইন গুলা এখানে দিয়ে রাখতেছি। ঠিক আছে, একটু নিজেরা খাটবা, সার্চ দিবা যেভাবে আমি সার্চ দিয়ে বের করতেছি। আর কিভাবে পান্ডা থেকে আমরা মুক্তি পাবো, মুক্তি পাওয়ার উপায় হলো যে অ্যাড অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট মানে কি, রিরাইট করবে, কারোর সাথে মিলে যাবে না। হ্যাঁ, একটু উদাহরণ দিয়ে দিই। একটা একদিন বলছিলাম যে কন্টেন্ট চেক করার একটা একদম সিম্পল থিওরি হচ্ছে যে কন্টেন্টটাকে কপি করে, ধরো এটাকে কপি করে কি করতে হবে, ডাবল কোটেশনের উপরে গুগল সার্চ দিতে হয়, তাই না? ডাবল কোটেশন দিয়ে চেক করতে হয়, চেক করে দেখলে যদি যদি মিলে যায়, দেখা যাচ্ছে যে অনেক সাথে অনেকগুলো রেজাল্ট আসতেছে। হ্যাঁ, অনেক রেজাল্ট আসলে বোঝা যাবে যে এটা অনেক জায়গায় পাবলিশ হয়েছে। আর এমন কিছু আর্টিকেল আছে যেগুলিতে কোথাও মিলে যাবে না। আমি যদি দেখাই একটু, আর্টিকেল, মনে করো যে এটা একটা আর্টিকেল। হ্যাঁ, এটা যদি আমি ডাবল কোটেশনের ভিতরে ইউজ করি, নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। ঠিক আছে, মানে এটা কোথাও তেমন হুবহু পাবলিশ হয়নি। আরো যদি একটু স্পেসিফিক দেখাই, এগুলি তো আর্টিকেল ডিরেক্টরি, হাউ টু ক্রিয়েট আরএসএস। এটা যদি এই আর্টিকেলটা যদি আমি চেক করি, নো রেজাল্ট ফাউন্ড এই দেখাচ্ছে। পরে আরো যেহেতু রিলেটেড অনেকগুলো ইয়া আছে, সেহেতু এটা দেখাচ্ছে। আমি যদি আরেকটা টুল ইউজ করি, duplicchecker.com, এটা একটা ফ্রি টুল, এখানে আর্টিকেল গুলো চেক করা যায়। ঠিক আছে, আমি যদি এখানে চেক করি আর্টিকেলটা এখানে দিয়ে আমি হলো যে
চেক প্লেগারিজম, মানে এই আর্টিকেলটা কোথাও পাবলিশ হয়েছে কিনা বা এর আংশিক কোনো অংশ কোনো আর্টিকেলের মানে পাবলিশড কোনো আর্টিকেলের সাথে মিলে যাচ্ছে কিনা সেটা চেক করার একটা টুল। চেক করে থাকো, আমি এদিকে কাজ করি। অ্যাড অরিজিনাল কন্টেন্ট, রিডিউস ডুপ্লিকেট পেজ বা ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। হ্যাঁ, ডুপ্লিকেট পেজ বলতে একই একই কন্টেন্ট আছে এরকম পেজ বারবার ইউজ করা যাবে না একটা ওয়েবসাইটের মধ্যে। ফিক্স ইউআরএল বেস ডুপ্লিকেট কন্টেন্ট, ইউআরএল বেস ডুপ্লিকেট কন্টেন্ট ফিক্স করতে হবে। নন ইন্ডেক্স থিন কন্টেন্ট, নন ইন্ডেক্স থিন থিন কন্টেন্ট, যেগুলো থিন কন্টেন্ট আছে, যেগুলো 300 ওয়ার্ডের যে কম আর্টিকেল, ঠিক আছে, সেগুলোকে নন ইন্ডেক্স করে রাখবো, মানে সেগুলোকে গুগলে ইন্ডেক্স হতে দিব না। রিরাইট টাইটেল এন্ড ডিসক্রিপশন, প্রত্যেকটা ওয়েবসাইট আমি টাইটেল এবং ডিসক্রিপশন যেন কারোর সাথে মিলে না যায়, এটার জন্য মানে একটু ইউনিক হয়, ঠিক আছে। কিওয়ার্ডটা থাকবে কিন্তু একটু রিরাইট করে দিতে হবে, তোমার হলো যে কারোর সাথে যেন হুবহু মিলে না যায়, ঠিক আছে। পান্ডা কেস স্টাডিজ, পান্ডা কেস স্টাডি যদি বলি তাহলে কেস স্টাডি আজকে যাবো না, শুধুমাত্র এটাকে বলে রাখি, এটা নিতে গেলে 3-4 ঘন্টা লাগে যাবে। আচ্ছা, নাম্বার অফ ওয়ার্ডস হচ্ছে তোমার 567টা ওয়ার্ড, 0% প্যালগারিজম, 100% ইউনিক, ঠিক আছে, মানে এই আর্টিকেলটা কোথাও পাবলিশ হয়নি, বুঝে গেছে, এরকম দেখাবে। যদি কোথাও কোনো প্যালগারিজম মিলে যাইতো তার মানে আর্টিকেলটা দেখা যাইতো কোনো সাইটের সাথে মিলে গেছে, ঠিক আছে। কোনো ওয়েবসাইটে পাবলিশ হয়ে আছে এরকম একটা আর্টিকেল, এই আর্টিকেলটা আমরা হলো যে কোথাও যদি পাবলিশ করতে চাই তাহলে হলো যে দেখা যাবে যে আর্টিকেলটা আমরা মানে এটার সাথে মিলে গেছে, ঠিক আছে, দেখা যাবে 60%, 70% বা 80% মিল দেখাবে আর কি। এটা ফ্রি টুল, মোটামুটি ভালো কাজ করে, ঠিক আছে, গ্রামার চেক করা যায়, আবার প্যালগারিজম চেক করা যায়, মানে এই আর্টিকেলটা কোন একটা আর্টিকেল ওয়েবসাইটে পাবলিশ করার আগে আমরা এখানে চেক করে নিতে পারবো ফ্রিতে আর কি, ঠিক আছে। অনেক পে টুল আছে, তারপরে ফ্রিতে এখানে চেক করতে পারবো যে আর্টিকেলটা কোথাও পাবলিশ হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, পান্ডা গেল, এবার আসে পেঙ্গুইন। পেঙ্গুইনটা হচ্ছে অফ পেজের উপর বেস করে, হ্যাঁ, পেঙ্গুইন আপডেটটা হচ্ছে অফ পেজের উপর বেস করে, এগুলি দরকার নেই। A rare penguin 4.0 penalty case in study, penguin recovery case studies, penguin recovery case studies, penguin recovery. Complaint guide to penguin. Cognitive. Acha. A rare penguin 4.0 penalty case study, how to protect your site. Penguin 4.0 penalty case. আমাদের একটু খুঁজতে হবে। বিশাল দিয়ে রাখছে কেস স্টাডি, না পেঙ্গুইন আপডেট হচ্ছে যে টার্গেটেড অ্যান্ড রিকভারি স্ট্র্যাটেজি। Penguin recovery case study, not penalty.
Google update story. Panda. Penguin. আচ্ছা আমরা এখান থেকেই নেই গুগল পেঙ্গুইন আপডেট এক্সপ্লেনেশন অ্যান্ড রিকভারি স্ট্র্যাটেজিস। পেঙ্গুইন আপডেটটা মূলত হচ্ছে ব্যাকলিঙ্কের উপরে, অফ পেজের উপরে, ঠিক আছে। পান্ডা আপডেট যেমন বলছিলাম যে অন পেজের উপরে, সোজা বাংলা পেঙ্গুইন আপডেটটা হচ্ছে অফ পেজের উপরে। অফ পেজ মানে কি, পুরোটাই ব্যাকলিঙ্ক, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক করা। তো পেঙ্গুইন আপডেটটার বিশেষত হলো যে আহ, তখন যেমন কন্টেন্টের যেরকম স্পামিং শুরু হয়েছিল, ব্যাকলিঙ্কেরও সেরকম স্পামিং। ব্যাকলিঙ্কের জানে আমি অনেকগুলো সোর্স আছে, হ্যাঁ, যেমন ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্টিং, সোশ্যাল শেয়ারিং, সোশ্যাল বুকমার্কিং, হ্যাঁ, ফোরাম পোস্টিং। তো এগুলি কমন ব্যাকলিং গুলি প্রচুর হারে হচ্ছিল, তোমার হলো যে প্রচুর হারে স্পামিং হচ্ছিল। স্পামিং কিরকম, যেমন এখন বলছি যে গুগলের যে মেইন অ্যালগোরিদম তিনটা, সেটা হলো যে রিলেভেন্সি, অথরিটি। রিলেভেন্স হতে হবে, মানে তুমি একটা ব্লগ কমেন্ট করতেছো, অবশ্যই রিলেভেন্ট সাইট থেকে ব্লগ কমেন্ট হতে হবে। তুমি ধরো যে আমরা যেমন যদি পাইওনিয়ার মার্কেটের জন্য যদি ব্লগ কমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে রিলেভেন্ট ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ব্লগগুলো আছে, এসইও, ডিজিটাল মার্কেটিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে যে ব্লগগুলোতে, সেই ব্লগগুলো থেকে আমি কমেন্টটা নিব। হ্যাঁ, আমি যদি এখন অন্য নিশ থেকে, অন্য টপিক্স থেকে যে ব্লগ কমেন্টগুলো নেই, তো সেক্ষেত্রে এটা প্রচুর স্পামি হয়ে যাচ্ছে, মানে এটা রিলেভেন্ট হচ্ছে না। হ্যাঁ, রিলেভেন্ট না হলে কাজে দিবে না, বরঞ্চ এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছিল। তো এটাকে থামানোর জন্য তখন হলো যে পেঙ্গুইন আপডেটটা নিয়ে আসে, এটা একটা। আর একটা হলো যে একই টাইপের লিঙ্ক, ওই যে লিঙ্ক প্রোফাইল, হ্যাঁ, নেক্সট আগের ক্লাসগুলোতে বলছিলাম যে লিঙ্ক প্রোফাইল কেন দরকার। লিঙ্ক প্রোফাইল দরকার এই জন্য যে আগে কিন্তু 1 সপ্তাহের মধ্যে সাইট র্যাঙ্ক করাইতো। কেন 1 সপ্তাহের মধ্যে সফটওয়্যার দিয়ে 1000 ডিরেক্টরি সাবমিশন করতো, এক টাইপের উপর এক টাইপ ব্যাকলিং দিয়েই সাইট র্যাঙ্ক করাইতো। কারণ আগে এই যে নীতিমালাগুলো ছিল না, হ্যাঁ, এই যে পেঙ্গুইন আপডেট ছিল না, নীতিমালাগুলো না থাকার কারণে ওয়ান টাইম একই ধরনের ব্যাকলিং করে রাতারাতি 1 সপ্তাহে 1000 ডিরেক্টরি সাবমিশন হয়ে যেত সফটওয়্যার দিয়ে, রাতারাতি সাইট র্যাঙ্ক করতো সপ্তাহের মধ্যে। কিন্তু এখন সাইট র্যাঙ্ক করাতে বহুত সময় লাগে। বহুত সময় বলতে বহুত, মানে তোমার হলো যে অলমোস্ট 6 মাস, 1 বছর, হ্যাঁ। ইভেন আলটিমেট একটা বিষয় আছে, সাইট লিঙ্ক, তোমাদেরকে দেখাই। সাইট লিঙ্ক এটা হলো যে এরকম, এই যে এরকম, ধরো কিস্টা, কিস্টা লিখে সার্চ দিলে এরকম সাইট লিঙ্ক আসে। যদি আমি দেখাই যে প্রাইম টিন বা ব্যাকলিঙ্ক, এই যে এগুলোকে বলা হচ্ছে সাইট লিঙ্ক, হ্যাঁ।
মানে একটা ওয়েবসাইটের ব্র্যান্ড নেম লিখে সার্চ দিলে সেরকম একটা ব্লগ, ডেফিনিট গাইড অ্যাবাউট হাউ টু লার্ন এসইও ট্রেডিং অন পেজ এরকম আসে। এই বিষয়টাকে বলা হচ্ছে সাইট লিঙ্ক। এগুলোকে সবাইকে দেওয়া হয় না, খুব রেয়ার কেস। 2 বছর পর আমাদের একটা ক্লায়েন্টের 2 বছর পর আমরা হলো যে সাইট লিঙ্ক পাইছি। হ্যাঁ, গুগল এটা অটোমেটিক্যালি দেয়, বাট সবাইকে দেয় না। পায়োনিয়ার মার্কেটার, আমরা এখনো সাইট লিঙ্ক পাইনি। আমাদের পায়োনিয়ার মার্কেটার সাইটটার জন্য এখনো সাইট লিঙ্ক হয় নাই। ঠিক আছে, তো এই সাইট লিঙ্ক পাইতে হবে। আমাদের যে কম্পিটিটর গুলা, বুঝছো রিফাত, আমাদের যে কম্পিটিটর গুলা, এই কম্পিটিটর গুলার হলো যে এরকম করে ব্র্যান্ড নেম দিয়ে সার্চ দিয়ে দেখবো যে কার কার সাইট লিঙ্ক আছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা একদম শেষের দিকে যায়, মানে শেষের দিকে বলতে দীর্ঘদিন এসইও করার পর সাইটটা একটা পজিশনে অথরিটেটিভ জায়গা যাওয়ার পর সাইট লিঙ্ক গুলো দেয়। ঠিক আছে, যেমন আমরা যদি ধরে গোডেডি, এটা ডোমেইন হোস্টিং কোম্পানির সাইট, এরা সাইট লিঙ্ক পাইছে। ডোমেইন নেম এটা নেম চিপে যদি যাই, নেম চিপও সাইট লিঙ্ক পাইছে। আইটি ভ্যানিলা পাইছে সাইট লিঙ্ক, আইটি ভ্যানিলা সাইট লিঙ্ক নাই। আইটি ভ্যানিলার ইয়া আছে, সার্চ কনসোল ইয়া করা আছে, এই জন্য আইটি ভ্যানিলা দেখা যাচ্ছে। ও পাইছে তো, এই আইটি ভ্যানিলা সাইট লিঙ্ক পাইছে তো। এটা দেখাচ্ছে কারণ হলো যে গুগল মাই বিজনেস অ্যাড করা আছে আমার এই প্রোফাইল থেকে, মানে এই জিমেল অ্যাকাউন্ট থেকে, এই জন্য গুগল মাই বিজনেস দেখাচ্ছে। বাট আইটি ভ্যানিলা সাইট লিঙ্ক পাইছে। হ্যাঁ, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, সার্ভিস, কোর্স, গ্যালারি, আওয়ার গ্যালারি। জাস্ট ভেরি অ্যামেজিং। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি। হ্যাঁ, এটা 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 বড় একটা অথরিটি। সব সাইট এরকম কিন্তু সাইট লিঙ্ক পায় না। হ্যাঁ, গুগল এটাকে মানে অথরিটি মনে করলে কেবল সাইটগুলোকে সাইট লিঙ্ক দেয়। সাইট লিঙ্ক পাওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমরা এটা সেভ করে রাখলাম। আমাদের এসইও ভ্যান্ডার কি অবস্থা? এসইও ভ্যান্ডার মাত্র 2টা সাইট লিঙ্ক পেয়েছে। হ্যাঁ, সাইটটা বেশি তা পাইছে এটা ইয়ার কারণে, তোমার হলো যে লং টার্ম এসইও করার কারণে। ঠিক আছে, দীর্ঘদিন এসইও করছে, এই জন্য সাইট লিঙ্ক পাইছি। এসইও টিম, আর বেশি সাইটও নেই, পেজও নেই। সাইটটা নিয়ে বেশি ইয়া করা হয়নি। সাইটে পেজ থাকা লাগে, অনেকগুলো পেজ থাকা লাগে। হ্যাঁ, অনেকগুলো বিষয় আছে। এসইও ভ্যান্ডার সাইট লিঙ্ক পাইছে। যাই হোক, এরকম কিন্তু আমাদের পাইওনিয়ার মার্কেটার, যেটা আমার পাইওনিয়ার মার্কেটার্স বা পাইওনিয়ার মার্কেটার, এটা সাইট লিঙ্ক পাইনি। ঠিক আছে, সাইট লিঙ্ক না ও এটাও তো পাইছে। ভেরি গুড। না পাওয়ার কারণ নেই, কারণ 16 সাল থেকে আজকে 21 সাল, 5 বছর ধরে এসইও করা হচ্ছে সাইটটার। অবশ্য খুব অল্প অল্প পরিমাণে। তবে গত গত ইয়ার যদি আমি রেজাল্ট দেখি, গত 6 মাসে আমরা মানে চোখে পড়ার মতো আমাদের অগ্রগতি হয়েছে। ঠিক আছে, গত 6 মাসে আমাদের চোখে পড়ার মতো অগ্রগতি হয়েছে। তো এটা হচ্ছে সাইট লিঙ্ক, এটা খুব খুব রেয়ারলি দেয়। আচ্ছা, আমরা মেইন আলোচনায় আসি। আমাদের যেটা আলোচনা করছিলাম যে পেঙ্গুইন আপডেট নিয়ে। পেঙ্গুইন আপডেট হচ্ছে অফ পেজের উপরে, এবং সেটা এই যে বিষয়গুলা, যেমন লিঙ্ক প্রোফাইল হতে হবে। লিঙ্ক প্রোফাইল বলতে তোমার হলো যে লিঙ্ক ডাইভার্সিটি থাকতে হবে। লিঙ্ক ডাইভার্সিটি কিরকম? ভেরিয়াস টাইপ অফ ওয়েবসাইট থেকে লিঙ্ক নিতে হবে, মানে শুধুমাত্র ওয়ান টাইপ অফ ব্যাকলিঙ্ক দিয়ে হবে না। ব্যাকলিঙ্ক এর সোর্স গুলো যেমন ডিরেক্টরি সাবমিশন, বললাম যে ব্লগ কমেন্টিং, তারপরে হলো যে ফোরাম পোস্টিং, কেস পোস্টিং, হ্যাঁ, আর্টিকেল শেয়ারিং, তারপরে হলো যে ইত্যাদি ইত্যাদি। তো এই সাইটগুলা থেকে মানে শুধুমাত্র আগে শুধু ডিরেক্টরি সাবমিশন করেই কিন্তু ইয়াতে যাওয়া যাইতো। তোমার হলো যে ডিরেক্টরি সাবমিশন করেই শুধুমাত্র র্যাঙ্ক করানো যেত 1 সপ্তাহের মধ্যেই। কিন্তু এখন এটা সম্ভব না। এখন সব টাইপের লিঙ্ক করা লাগবে। একটা হেলদি লিঙ্ক প্রোফাইল করা লাগবে, মানে ব্যালেন্স লিঙ্ক প্রোফাইল করা লাগবে, যেটাকে বলা হচ্ছে লিঙ্ক ডাইভার্সিফাইড লিঙ্ক প্রোফাইল করা লাগবে। এটা করলে কেবল সাইটটা র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এখন অনেকগুলো বিষয় চলে আসছে আর কি, আগে এগুলো ছিল না। যারা এই বিষয়গুলোকে মাথায় রাখে নাই, হ্যাঁ, তারা হলো যে একটা সময় এসইও করছে, 6 মাস, 1 বছর, 2 বছর এসইও করে ভালো টাকা পয়সা কামাই করছে। হ্যাঁ, করে আজকে তারা মার্কেট আউট। মার্কেট আউট কে জন্য? গুগল তো মার্কেট আউট হয়নি। গুগল মার্কেট আউট হয়েছে গুগল যখন শুরু হয়েছে, এসইও যখন শুরু হয়েছে তখন থেকে আছে, এবং সব থেকে বেশি মানে তার সার্চ শেয়ার বেশি, মার্কেট শেয়ার বেশি, সবকিছুই বেশি। এসইওর স্কোপ কমে গেছে? কবে জানি, এসইওর স্কোপ 1000 গুণে বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু যারা এই বিষয়গুলো মাথায় রাখেনি, এই বিষয়গুলো মাথায় না রেখে
এসইও করছে বা হলো যে স্পামিং করছে বেশি, তারা মার্কেটে নাই। হ্যাঁ, আসলে যত দিন যাচ্ছে স্পামিং এর প্রবণতাটা দিন দিন কমতেছে, কারণ স্পামিং করে আসলে মার্কেটে টিকে থাকা যাবে না, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, স্পামিং করে বা হলো যে এই 2 নম্বরই করে, 9-6 করে, এগুলো করে মার্কেটে টিকে থাকা যাবে না। মার্কেটে টিকে থাকলে সলিড ভাবে টিকে থাকতে হবে। যারা সলিড তারাই টিকে আছে এবং থাকবে। ঠিক আছে, এবং সময়ের সাথে নিজেকে আপডেট করবে। এখন বোঝাই যাচ্ছে গুগল আপডেট গুলোর হিস্টোরি গুলো দেখলে বোঝা যাচ্ছে যে গুগল সামনের দিনে আরো ইউজার ফ্রেন্ডলি হবে। ঠিক আছে, এখন 14 সাল থেকে গুগল এআই ইউজ করে। কিরকম? যেমন আমি কোনো কিছু যদি বাইং টাইপ কোনো কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, গুগল পরবর্তী অ্যাড এর জন্য সে আমাকে ওইটাই দেখায়। ঠিক আছে, বা আমি কোন মানে সার্চ ইন্টেন্ট, মানে আমার ইন্টেনশনটা কি, আমি কি ইন্টেনশন দিয়ে সার্চ দিই। আমি যে সার্চ গুলো দেই, যেমন এই যে এই ধরনের এসইও রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ দিই, তার মানে আমি কি এসইও স্টুডেন্ট বা এসইও প্রফেশনাল, হ্যাঁ, এসইও নিয়ে কাজ করি, এসইও ট্রেনার, সেটা সে আমাকে ট্রেস করতে পারতেছে, করে সেই অনুযায়ী সে আমাকে রেজাল্ট গুলো দেখাবে। ঠিক আছে, এটা একটা সার্চ ইন্টেন্ট সে ইউজ করে। এবং যেহেতু আমরা গুগলের ক্রম ইউজ করছি, ক্রম মানে গুগলের ব্রাউজার, তাহলে সেই ক্ষেত্রে সে আমাকে সব ডাটা তার কাছে থাকতেছে, হ্যাঁ, ব্রাউজিং হিস্টোরি থাকতেছে, সেটার উপর বেস করে কিন্তু সার্চ রেজাল্টে একটা তারতম্য হয়। ঠিক আছে, আমি যে একটা সাইটের যে পজিশন আমি যখন ডিটেক্ট করব, তখন টুল ইউজ করাটা সব থেকে বেটার। আর আমি যদি টুল ইউজ না করে, আমি যদি মানে সরাসরি আমি এখানে আমার ব্রাউজার থেকে সার্চ দিই, এক্সাক্ট রেজাল্টটা আসবে না। লোকেশন একটা ফ্যাক্ট, পিজিওন আপডেটের ফলে যে গুগল লোকাল লোকাল বিজনেস, হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট, যে লোকেশনটা ফ্যাক্ট, আমি কোন লোকেশন থেকে সার্চ দিচ্ছি, কোন লোকেশন আইপি থেকে সার্চ দিচ্ছি, এটা একটা ফ্যাক্ট। আর টুল ইউজ করলে টুলটা ওরা একদম ইউএস এর লোকেশন থেকে দেখাবে, মানে যেই যেই একটা গ্লোবাল লোকেশন থেকে দেখাবে আর কি। ঠিক আছে, আচ্ছা, হোয়াট পেঙ্গুইন আপডেট ইম্প্যাক্টেড, পেঙ্গুইন আপডেট কিসে কিসে ইম্প্যাক্ট করছে, প্রভাব পড়ছে কিসে কিসে, এটা একটু স্লাইডটা সাজাই ফেলি। গুগল পেঙ্গুইন রিকভারি, লিঙ্ক স্কিমা। স্কিমাটা কি জিনিস? স্কিমাটা হচ্ছে ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট। শেষ করি এখান থেকে। হাউ পেঙ্গুইন অ্যালগরিদম ওয়ার্কস, পেঙ্গুইন অ্যালগরিদম কিভাবে কাজ করে, হাউ টু ফিক্স কন্ডাক্ট ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, ডিসেবল লিঙ্কস কন্ডাক্ট। আচ্ছা, এটা তো ইয়া দিছে। এখানে এগুলো দেয়নি, বাট আমি এগুলো লিখে দিচ্ছি হাতে হাতে। ওভার অপটিমাইজ অপটিমাইজ unhealthy link profile, spammy backlink, unhealthy link profile, spammy backlink, link spam, over optimize anchor text, তারপর হলো যে তোমার link velocity, তারপরে হলো যে লিঙ্ক কোয়ালিটি। হ্যাঁ, এখন সাইটগুলা সাইটগুলোই হচ্ছে যে যে ব্যাকলিঙ্কের যে ফ্যাক্টরগুলি, আমরা যখন ব্যাকলিঙ্কের ফ্যাক্টরগুলি, শুধুমাত্র ব্যাকলিঙ্কের ফ্যাক্টর যেগুলো, যেখানে ব্যাকলিঙ্ক ফ্যাক্টর যেগুলো আছে, হ্যাঁ, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, শুধুমাত্র ব্যাকলিঙ্কের ফ্যাক্টরগুলো আলোচনা করলে আমরা হলো যে এই পেঙ্গুইন রিকভারি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে, স্পামি লিঙ্ক, হ্যাঁ, মানে একই টাইপের ব্যাকলিঙ্ক নেওয়া যাবে না। তারপরে হলো যে হেলদি লিঙ্ক প্রোফাইল থাকতে হবে, ব্যাকলিঙ্ক লিঙ্ক প্রোফাইল হেলদি থাকতে হবে, মানে সুষম সুষম লিঙ্ক প্রোফাইল, মানে সব ধরনের সব টাইপের লিঙ্ক থাকবে মোটামুটি ভাবে আর কি। ঠিক আছে, তারপরে
আর গুরুত্বপূর্ণ হচ্ছে নফলো ভার্সেস ডুফলো। নফলো ভার্সেস ডুফলো লিঙ্ক। হ্যাঁ, আমরা ধরো 100টা ব্যাকলিং করলাম, তার মধ্যে 100টাই যদি নফলো হয় তাহলে এটা কিন্তু আনহেলদি লিঙ্ক প্রোফাইল হলো। ঠিক আছে, এগুলি গুরুত্বপূর্ণ। তা নফলো ডুফলো লিঙ্ক, কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি। হ্যাঁ, 100টা ব্লক কমেন্ট করলাম আমি। হ্যাঁ, তাই 100টা ব্লক কমেন্ট না করে যদি আমি 5টা যদি গেস্ট পোস্ট নিতে পারি অথরিটি সাইট থেকে, তো এটা আমার জন্য খুব বেশি কার্যকরী হবে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে যে কোয়ান্টিটি ভার্সেস কোয়ালিটি। লিঙ্ক ভ্যালোসিটি, ভ্যালোসিটিটা হলো যে একটা রেগুলার বেসিসে লিঙ্ক করে যাইতে হবে। একটা ওয়েবসাইট করলাম, আগে বললাম যে এক সপ্তাহে 1000 ডিরেক্টরি সাবমিট করতো, পরে সাইট র্যাঙ্ক করে। তো এখনো যদি আমি এক সপ্তাহে 1000 ডিরেক্টরি সাবমিট করি, আবার পরে আর কোনো ব্যাকলিং করলাম না, তাহলে কি হলো? ভ্যালোসিটি মানে কি? নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটা ঠিক থাকলো? মানে নির্দিষ্ট সময়ে মানে নির্দিষ্ট সময়ে আর্নিং ব্যাকলিং এর পরিমাণটা ঠিক থাকলো? ঠিক থাকলো না। যদি আমি টানা 2 মাস ধরে ডেইলি 5টা করে ব্যাকলিং করি, তাহলে কি লিঙ্ক ভ্যালোসিটিটা ঠিক থাকতেছে? ঠিক আছে, এইভাবে করতে হয়। এটা রেগুলারিটি মেনটেন করতে হবে। তা না করে যদি আমি একসাথে 5 জনকে লাগাই দিলাম, একসাথে এক সপ্তাহে বসে 200-500 ব্যাকলিং করে ফেললো, পরে আর 2 মাসও কোনো ব্যাকলিং হলো না, এটা তাহলে লিঙ্ক ভ্যালোসিটিটা ঠিক থাকলো না। হ্যাঁ, ভ্যালোসিটি মানে কি? বেগ। এখানে লিঙ্ক ভেলোসিটি মানে লিঙ্কের বেগ। আর লিঙ্ক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যাকলিং হবে। ধরো সপ্তাহে 20টা করে রেগুলার, এভাবে সপ্তাহে সপ্তাহে 20টা, 30টা, 30টা, 50টা এভাবে করে ব্যাকলিং গুলো হবে। এভাবে হলে কি লিঙ্ক ভেলোসিটিটা ঠিক থাকতেছে। স্প্যামি ব্যাকলিং মানে স্প্যামি ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়া। এটা মূলত যেগুলাতে আমাদের যে মজের ডাটা দেখা যায় আমরা, যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এখানে স্প্যাম স্কোর একটা বেশি আছে। হ্যাঁ, আমি যদি মজে যাই, লগ ইন করি, এখানে এই যে এই সাইটটার ডোমেইন অথরিটি হচ্ছে 60, পেজ অথরিটি 68, ডোমেইন অথরিটি 91, স্প্যাম স্কোর হচ্ছে 3%। ঠিক আছে, তো এই স্প্যামি ব্যাকলিং, স্প্যাম ব্যাকলিং গুলো বেড়ে হলে বেশি হলে তোমার হলো যে ইয়াটা বেশি হয়, তোমার হলো যে স্প্যাম স্কোরটা বেশি হয়। হ্যাঁ, স্প্যামি ব্যাকলিং কি জিনিস এটা নিয়ে বিস্তার আলোচনা করতে হবে এটা পরবর্তীতে, ওইদিকে আমি যখন যাচ্ছি না। তারপর হলো আনহেলদি লিঙ্ক প্রোফাইল, যেটা বললাম যে সব সব ধরনের লিঙ্ক থাকতে হবে। মানে সুষম খাদ্য, আমরা যে বললাম যে ব্যালেন্স ডায়েট, হেলদি হেলদি মানে শুধুমাত্র যে আমরা যে শুধুমাত্র ডু ফলো ব্যাকলিং নিব তা কিন্তু না, দুইটা মিলেই নিতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডু ফলো ব্যাকলিংটাই র্যাঙ্কিং এর জন্য কার্যকরী, নফলো ব্যাকলিংটা কার্যকরী নয়। কিন্তু নফলো ব্যাকলিংও করতে হবে কি জন্য? হেলদি লিঙ্ক প্রোফাইলের জন্য। আহ, যেমন ব্যালেন্স ডায়েট বলতে কি? সুষম খাবার। সুষম খাবার মানে কি? সুষম খাবার মতে শর্করা, আমিষ, প্রোটিন, স্নেহ, সব ধরনের খাবার, খাদ্য উপাদান থাকতে হবে। আমরা যদি প্রতিদিন বিরিয়ানি খাই, এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক আছে, আবার প্রতিদিন যদি শাক ভাত খাই, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি খাইতে হবে? শাক ভাত থাকতে হবে, ডাল থাকতে হবে, একটা ভর্তা থাকতে হবে, 2 পিস মাংস থাকতে হবে। এরকম খাবার জন্য খাই, প্রতিদিন খাওয়া যাবে, এগুলি কোনো সমস্যা হবে না। আর প্রতিদিন যদি শাক ভাত খাই, তারপর শরীর স্বাস্থ্য কুলাবে না। আবার প্রতিদিন যদি বিরিয়ানি খাই, মাংস পোলাও খাই, তাহলেও কিন্তু শরীরে সমস্যা দেখা দিবে। ঠিক আছে, তো ব্যাকলিংটাও এরকম। শুধুমাত্র যে আমরা ডু ফলো লিঙ্ক নিব বা শুধুমাত্র গেস্ট পোস্ট নিব, বাকি ব্যাকলিং গুলো করবো না, সেটাও হবে না। আবার একদম যে স্প্যামি ব্যাকলিং করব, একই ধরনের ব্যাকলিং করব যে অনেকগুলা, এটাও হবে না। ব্যাকলিং প্রোফাইল সবসময় চেক করতে হবে। এটা হচ্ছে ব্যাকলিং প্রোফাইল, এবং ডাইভার্সিফাইড লিঙ্ক প্রোফাইল থাকতে হবে। ঠিক আছে, এগুলি মেনটেন করার জন্য পেঙ্গুইন আপডেটটা আসছে। হ্যাঁ, ব্যাকলিং যে করবো আমরা, ব্যাকলিং হলো যে তোমার খুব লজিক্যালি করতে হবে। হ্যাঁ, ব্যাকলিং করার সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট, মানে শুধুমাত্র খালি কিওয়ার্ড গুলোকে অ্যাঙ্কর টেক্সট করবো, করে ব্যাকলিং নিবো তা কিন্তু হবে না। অ্যাঙ্কর টেক্সটে ভেরিয়েশন থাকতে হবে। হ্যাঁ, এটা হলো যে সামনের স্লাইড গুলোতে আছে যে অ্যাঙ্কর টেক্সটের ভেরিয়েশন, যে আমাদের যে ওয়েবসাইটের যে টার্গেট কিওয়ার্ড, শুধু ওগুলাকে অ্যাঙ্কর করে যদি ব্যাকলিং নেই বা ইন্টারনাল লিঙ্ক করি, তাহলেও কিন্তু ক্ষতিকর। আচ্ছা, গতদিন যে বিষয়টা বলতে চাইছিলাম বলি নাই, আজকে সেই বিষয়টা বলি। সেটা হলো যে আমরা যে এসইও করতেছি, এটাও কিন্তু আসলে অ্যাকচুয়ালি গুগল এটা অ্যাকচুয়ালি চায় না। গুগল হেট এসইও। হ্যাঁ, গুগল হেট এসইও, মনে রাখবো কথাটা। আমরা যেগুলো করতেছি কি জন্য? সাইটকে র্যাঙ্ক করার জন্য। র্যাঙ্ক করার জন্য মানে কি? সামনে নিয়ে আসার জন্য। সামনে নিয়ে আসার জন্য মানে কি? সামনে নিয়ে আসার জন্য মানে হচ্ছে আমরা গুগলের যে পলিসি, গুগল এমনি এমনি সাইটগুলোকে সামনে দেখাবে, কিন্তু আমরা গুগলকে স্টাডি করে তার পলিসিকে ট্র্যাক করে আমরা সাইটগুলোকে তাকে টপকা দিয়ে তার অ্যালগোরিদমকে
আমরা হলো যে চ্যালেঞ্জ করে আমরা সাইটগুলোকে র্যাঙ্ক করাচ্ছি, ঠিক আছে? করাচ্ছি এই জন্য যে আমাদের বিজনেসের জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি গুগল হেড এসইও কেন? গুগল চায় না যে আমরা এরকম করে করে সাইটগুলোকে র্যাঙ্ক করাই। সে চায় যে ইউজারকে যারা সার্চ করবে তাদেরকে ভালো সব থেকে বেস্ট কোয়ালিটির রেজাল্ট দিতে, ঠিক আছে? তো এইটা গুগল চায়। অ্যাকচুয়ালি এসইও যখন করবো আমরা, আমরা যে বলছি যে অর্গানিক এসইও বা হলো যে তোমার হলো যে ফ্রি এসইও বা ভলেন্টারি টাইপ, হ্যাঁ, আমরা যখন কাজ করবো তখন বুঝাইতে হবে যেন ভলেন্টারি টাইপ। ভলেন্টারি টাইপ বলতে একজনে যদি একটা সাইটের উপর এসইও করে একটা জিমেল দিয়ে সব ধরনের অ্যাকাউন্ট খুলে, তাহলে বোঝা যাচ্ছে যে একজনে কাজগুলো করছে। এগুলো করা কিন্তু গুগল ধরতে পারে, ঠিক আছে? কি করতে হবে? ভলেন্টারি টাইপ পোস্ট করতে হবে এবং বুঝতে দেওয়া যাবে না যে আমি এসইও করতেছি, ঠিক আছে? এসইও তে 100 স্কোর করা যাবে না। হ্যাঁ, মানে হলো যে আমি যখন অন পেজ করবো, হ্যাঁ, অন পেজের স্কোর যখন আমি চেক করবো যে 100 হয়েছে, সেটা করা যাবে না। মানে গুগলকে বুঝতে দেওয়া যাবে না আমি এসইও করছি। আমি এসইও করতেছি, আবার কিছু গ্যাপও রাখে দিচ্ছি, ইচ্ছা করে তো কিছু ভুলও রাখে দিচ্ছি। তার মানে কি? তার মানে গুগলকে বুঝতে দেওয়া যাবে না যে আমি 100 এসইও করতেছি। হ্যাঁ, মানে করতে যে একটু মানে আনাড়ি টাইপ কিছু কাজও রাখে দিতে হবে। তখন গুগল বুঝবে যে না, এটা ন্যাচারালি এই বিষয়গুলো হয়েছে। হ্যাঁ, সে ন্যাচারালি বিষয়গুলো করতেছে। কিন্তু যখন যখন বুঝবে যে আমি ইন্টেনশনালি কাজগুলো করতেছি, হ্যাঁ, এসইও করার জন্য, সাইটটাকে র্যাঙ্ক করার জন্য, তখন কিন্তু গুগল এটাকে ধরে ফেলবে। ধরে ফেলে তখন আমাদের একটা নেগেটিভ ইয়া দিবে আরকি। ঠিক আছে? তো এটা করা যাবে না। ওভার অপটিমাইজ অ্যাঙ্কর টেক্সট করা যাবে না। তুমি অ্যাঙ্কর টেক্সট ১০০ টা ব্যাকলিঙ্ক দিলা, ১০০ টা অ্যাঙ্কর টেক্সট থেকে। সবগুলা যদি একই রকম কিওয়ার্ড হয় বা আমার ওয়েবসাইটের ডোমেইনের নাম দিয়ে কিওয়ার্ড হয় বা হলো যে টার্গেট কিওয়ার্ড হয়, তাহলে কিন্তু এটা ওভার অপটিমাইজ হলো। ওভার অপটিমাইজ করা যাবে না। হ্যাঁ, ওভার এসইও করা যাবে না। একদম এসইওর যে 100% রুল ফলো করা যাবে না। কিছু কিছু সময় এমনিতে ইয়াগুলো রাখে দিতে হবে। লিঙ্ক স্কিমা। স্কিমা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ। হ্যাঁ, এটা হলো যে লিঙ্কের জন্য ইউজ করা হয়। এটা আমরা হলো যে যখন সার্চ কনসোলে নিয়ে, এটা সার্চ কনসোলের ভিতরে থাকে। হ্যাঁ, তো এটা নিয়ে তখন নিয়ে আলোচনা করব লিঙ্ক স্কিমা কি জিনিস। হ্যাঁ, স্কিমা.org থেকে আমরা হলো যে লিঙ্ক গুলাকে সঠিকভাবে অ্যাড করে দিতে হয়। ঠিক আছে? এটা সার্চ কনসোলের ফাংশন। তো এটা আমরা যখন সার্চ কনসোল পড়বো তখন আমরা এটা ইয়া করে দেবো, তখন আমাকে মনে করাই দিও সার্চ কনসোলে স্কিমাটা ঠিক মতো দেখাই দিতে আর কি। ঠিক আছে? আচ্ছা, পান্ডা গেল, প্যাঙ্গুইন গেল, অন পেজ অফ পেজ গেল, তাই না? মেজর দুইটা আপডেট গুগল আমি আলোচনা করলাম। বাকি কি কি থাকলো? বাকি থাকলো যে হামিং বার্ড আর হলো যে মোবাইল। মোবাইল গতদিনে মোটামুটি আলোচনা করছি যে মোবাইলে পেজ স্পিড ইনসাইট নিয়ে আলোচনা করছি। মোবাইলে পেজ স্পিড এবং পেজ লোডিং, হ্যাঁ, পেজ লোডিং স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলিনেস, মানে যে ওয়েবসাইটগুলো মোবাইলে দেখা যায়, মোবাইলের ব্রাউজারে দেখা যায়, হ্যাঁ, একটা একটা টার্ম আছে এটার সাথে, সেটা হচ্ছে রেসপন্সিভ। এটা ওয়েব ডিজাইনের একটা টার্ম। সেটা হলো যে রেসপন্সিভটা কি জিনিস? ওয়েবসাইটগুলো রেসপন্সিভ হতে হবে। মানে এখনো ডিভাইস তো শুধুমাত্র আর এই তোমার যে মোবাইল আমরা যে ব্রাউজ করি, ওই দিন বলছি যে মোবাইলের সার্চের পরিমাণটা দিন দিন বাড়তেই আছে। সাথে সাথে মোবাইলের সাথে ট্যাব বা ট্যাবলেট এবং হলো যে ডেস্কটপ ডিভাইস কিন্তু অনেকগুলি, মানে ডিসপ্লে ডিভাইস গুলো অনেকগুলি। মোবাইলের ডিসপ্লে ডিভাইস আছে, ট্যাবের ডিসপ্লে ডিভাইস আছে, আবার কম্পিউটারের ডিসপ্লে ডিভাইস আছে, কম্পিউটারের মধ্যে ল্যাপটপের ডিসপ্লে ডিভাইস আছে। আবার আমার এই যে বড় মনিটর, বড় স্ক্রিনের ল্যাপটপ, আমি মনে করি যে 22 ইঞ্চি মনিটর চালাই, কেউ 24 ইঞ্চি, কেউ 30 ইঞ্চি মনিটর চালায়। হ্যাঁ, আবার ট্যাব মনে করো যে 10-12 ইঞ্চি, হ্যাঁ, মোবাইল 6 ইঞ্চি, তারপরে হলো যে ল্যাপটপের মনিটর হলো যে 14 ইঞ্চি, 16 ইঞ্চি। তো এই যে যত ধরনের এরকম ডিসপ্লে ডিভাইস আছে, ওয়েবসাইট গুলো যেন রেসপন্সিভ হয়। রেসপন্সিভ ওয়েবসাইট মানে হলো যে যেমন ডিভাইস সেরকম দেখা যাবে। একটা ওয়েবসাইট, কোনো কিছু ওয়েবসাইট আছে না মোবাইল নিলে ভেঙে যায়, ওয়েবসাইটটা যেন ভেঙে ভেঙে না যায়। ঠিক আছে? যত বেশি কমা বাড়া করবা, যেমন ধরো যে এটা আমি এই যে এই পেজটাই যদি ধরি, এই পেজটাকে আমি এখন এই যে এটা কমা বাড়া করে নিলাম। এই যে মোবাইলে কিন্তু এরকম দেখা যায়। সর্বশেষ এই যে সর্বশেষ হলো যে আরেকটু কমে নিয়ে আসি। হ্যাঁ, মোবাইলে কিন্তু এরকম দেখাবে। ঠিক আছে? এই যে এটাও ভেঙে গেছে মোবাইলে, হয়ে গেল। এই যে জিমেইল ব্যাক করি, এটা কি রেসপন্সিভ না? অবশ্যই রেসপন্সিভ। কিছু কিছু এই যেমন ফেসবুকটা যদি আমি মনে করি, বা হলো যে হোয়াটসঅ্যাপ ফিভার, হ্যাঁ, এই যে ফিভারটা যখন ফুল মোবাইল রেসপন্সিভ, মোবাইলে এরকম দেখাবে। ট্যাবে যদি যাই তাহলে এরকম দেখাবে, ল্যাপটপে গেলে এরকম এটুক দেখাবে। ঠিক আছে? আবার বড় স্ক্রিন করলে এরকম বড় স্ক্রিন দেখাবে। ঠিক আছে? তো এরকম আর কি
তোমার হতে হবে আর কি। মোবাইল ফ্রেন্ডলিনেস হতে হবে, মোবাইল ফ্রেন্ডলিনেস, হামিং বাটটা সবার শেষে বলতেছি, মোবাইল ফ্রেন্ডলিনেস হতে হবে। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলিনেস যদি না হয় তাহলে সেটা মোবাইলের সার্চের ইয়াটা হারাবে আর কি। হ্যাঁ, কারণ মোবাইলের সার্চ এখন প্রায় 60 থেকে 70% সার্চ, ধরো যে 100 বিলিয়ন সার্চ হয় প্রতি ডেইলি, তার মধ্যে 60 থেকে 70% সার্চ মোবাইল থেকে হয়। হ্যাঁ, গুগলের সার্চ। তো শুধু মোবাইলটা ইম্পর্টেন্ট, মানে সাইটটা মোবাইল ফ্রেন্ডলি হতে হবে এবং রেসপন্সিভ হতে হবে। রেসপন্সিভ করলে সবগুলোকে কভার করা যাবে। ঠিক আছে? তো হলো যে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি যদি আলোচনা করছি, যে পেজ স্পিড ইনসাইডে আমরা দেখা যায় যে হলো যে ওয়েবসাইটগুলো কতটুকু মোবাইল ফ্রেন্ডলি, পেজ লোডিং স্পিড কতটুকু আছে। হ্যাঁ, যত ফাস্ট হবে সাইটটা, লোডিং স্কোর যত বেশি হবে, তত হলো যে এটা আচ্ছা। পান্ডা পেঙ্গুইন কত বছর পর পর আপডেট নিয়ে আসে? পান্ডা পেঙ্গুইন আপডেট নিয়ে আসে বলতে, পান্ডা শুরু হয়েছিল, এখানে দেয়া আছে 14 ফেব্রুয়ারি 2014। সর্বশেষ পান্ডা রোলিং হইতে থাকে। পান্ডা রোলিং পান্ডা 28টার মতো আপডেট নিয়ে আমি জানি। হ্যাঁ, তারপরে হলো যে পান্ডার অনেকগুলো ভার্সন আছে, 1.1, 1.2, 2.3, এভাবে পান্ডার ভার্সন আছে অনেকগুলি। ঠিক আছে? তবে মেজর নামটা মনে হচ্ছে পান্ডা। পান্ডা মানে হচ্ছে অন পেজের উপর বেস করে। অন পেজ বলতে অন পেজ আর্টিকেল এবং অন পেজ অপটিমাইজেশন। আর পেঙ্গুইন শুরু হয়েছিল এপ্রিল ইয়া থেকে। আমরা যে moz.com, মোজের হলো যে গুগল আপডেট হিস্টোরি থেকে আমরা হলো যে জানতে পারবো। মোজ এখানে ডিটেলস দেওয়া আছে, কত কত তারিখে কোনটা আপডেট হয়েছে, এখানে ডিটেলস আছে। হ্যাঁ, গুগল অ্যালগরিদম আপডেটের হিস্টোরি সব দেওয়া আছে। এখানে আমরা যদি একটু আসি 17, 18, আচ্ছা এদিকে পান্ডা 3.5 13 নম্বর আপডেট। হ্যাঁ, এরকম 28টা আছে পান্ডার। পান্ডা 3.6 14 নম্বর আপডেট। ঠিক আছে? কি কি আপডেট কি কি হয়েছে ডিটেলস যদি পড়তে চান তাহলে এখানে আছে। ঠিক আছে? এত ডিটেলস আসলে এখন এই মুহূর্তে মাথা ঢুকবে না। হ্যাঁ, অলরেডি যেটা পড়াচ্ছে সেটাই নতুনদের জন্য মাথার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাচ্ছে। কনফার্ম এবং আনকনফার্ম, গুগল যেটা কনফার্ম করছে সেটা কনফার্ম, আর যেটা এখন পর্যন্ত কনফার্ম করেনি কিন্তু আপডেট আসছে, আমরা বুঝতে পারছি, এসইও এক্সপার্টরা বুঝতে পারছে যে এই ধরনের চেঞ্জ আসছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে আনকনফার্ম, মানে গুগল অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। তো মোবাইল বুঝলাম যে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে সাইটগুলো। হ্যাঁ, 15 সালে এটা খুব জোরালোভাবে আপডেটটা আসছে। আচ্ছা, পান্ডা পান্ডা আপডেটের ফলে আমি বলি, পান্ডা আপডেটের ফলে বাংলায় গুগল পান্ডা আপডেট চূড়ান্ত গাইডলাইন একটি দিয়েছে। সে আমি সার্চ দিলাম বাংলাতে, বাংলা কোনো কন্টেন্টই নাই। মাথা নষ্ট হবে। কিছুদিন আগে তো অনেকগুলো কন্টেন্ট ছিল বাংলায়। গুগল পান্ডা আপডেট বিস্তারিত, আইটি বাড়ির একটা ইয়ে আছে, এরা কিছু দিয়ে রাখছে আছে একটু বাংলায়। হ্যাঁ, বাংলায় একটু পড়াশোনা করে নেওয়া যাবে। এরা একটা টিউটোরিয়াল আকারে দিয়ে রাখছে আর কি। এগুলো দেখে কাজ নেই, আপনার নিজের মার্কেটিং এর ধান্দা। এখানে একটা দিয়ে রাখছে মোটামুটি ভালো কিছু জিনিস। এটা পরে নেওয়া যায়। এই আমি লিঙ্কটা শেয়ার করতেছি।
হ্যাঁ, গুগল 4.0 যেসব বিষয়গুলোর আপডেট দ্বারা প্রভাবিত হয়েছে, হ্যাঁ, আপনার সাইটের প্রভাব সম্ভাবনা আছে কিনা এই সেই। এখানে মোটামুটি অনেক কিছু ইনফরমেশন আমি এটা দিয়ে দিচ্ছি। এতে আমাদের SEO ব্যাস। ইন্টারনাল লিঙ্ক কি জিনিস, লিঙ্ক পপুলারিটি, এটা বাংলায় দেওয়া আছে আর কি। যদিও বাংলায় আমাদের একটা ইয়া আছে এরকম, হ্যাঁ, তো এখান থেকে দেখে নিলে হবে। ঠিক আছে। এবার আছে হামিং বার্ড আপডেট। হামিং বার্ড আপডেট আছে হলো যে মোর হিউম্যান ফ্রেন্ডলি সার্চ। হিউম্যান ফ্রেন্ডলি সার্চ কেমন? আগে ছিল যে শর্ট কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিতাম, যেমন হলো যে এই দুইটা দুইটা তিনটা ফ্রেজ দিয়ে সার্চ দেওয়া, সর্বোচ্চ দুইটা তিনটা ফ্রেজ দিয়ে সার্চ দেওয়া। বাট এখন আমি এই যে এটা কি দিয়ে সার্চ দিলাম, গুগল পেঙ্গুইন আপডেট টার্গেট এন্ড রিকভারি স্ট্র্যাটেজি, বড় একটা ইয়া দিয়ে সার্চ দিলাম, বড় একটা ফ্রেজ দিয়ে সার্চ দিলাম, এটা বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, এখন হচ্ছে লং টেল কিওয়ার্ডের যুগ। আমি একটা কি করতে চাই, হ্যাঁ, এটা একটা কমপ্লিট গাইডলাইন, অমুকের একটা কমপ্লিট সলিউশন, এই ধরনের সার্চ দিলেও কিন্তু এখন সার্চগুলা শো করাচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে মোর হিউম্যান ফ্রেন্ডলি সার্চ। এটাই হলো যে গুগলের হামিংবার্ড আপডেট। হামিংবার্ড আপডেটের ফলে হামিংবার্ড আপডেট আসলে কিছুই না, জাস্ট তার ইঞ্জিনটাকে চেঞ্জ করা হয়েছে। পুরানো মেশিনটা পুরানা, মানে গাড়িটা পুরানা, এখানে ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে ভিতরে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, জাস্ট মোর হিউম্যান ফ্রেন্ডলি সার্চ দিয়ে আসার জন্যই হলো যে হামিংবার্ড আপডেটটা আসছে। হামিংবার্ড আপডেটের ফলে যেটা হয়েছে সেটা হলো যখন বড় বড় ফ্রেজ দিয়ে এবং একটা বড় কোশ্চেন দিয়ে সার্চ দিলেও ওইটা হুবহু এক্সাক্ট অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে, এটি হচ্ছে হামিংবার্ড আপডেট। আর পিজিয়ন আপডেট হচ্ছে লোকাল সার্চ। হ্যাঁ, গুগল যেমন একটা বিষয় দেখা যায়, গুগল মাই বিজনেস, মাই সরি মাই মাই বিজনেস ডট গুগল ডট কম। গুগলের একটা ইয়া ছিল, সোশ্যাল মিডিয়া ছিল, যেটা হচ্ছে গুগল প্লাস, সেটা তো চলে গেছে। গুগলের হলো যে নতুন এখন যেটা আসছে সেটা গুগল মাই বিজনেস। এই গুগলের বিজনেসটা লিস্ট করতে হবে আমার লোকেশন অনুযায়ী, আমার এই যে আইটি ভেরিফাই করা আছে। হ্যাঁ, এরকম যেটা শুধুমাত্র লোকালি সার্ভিস দেয় যে বিজনেসগুলা, হ্যাঁ, শুধু লোকাল, 5-10 কিলোমিটার, 20 কিলোমিটার, 50 কিলোমিটারের মধ্যে। আর ধরো দিনাজপুর একটা সেলুন আছে পার্সোনাল, এ তো কোথা থেকে মানে এর কাস্টমার কারা হবে? এই 10 কিলোমিটারের ভিতরে, তাই না? এর বেশি তো দূর থেকে কি আসবে? বীরগঞ্জ থেকে কি লোকজন আসবে, বা ঠাকুরগাঁ থেকে লোকজন আসবে এখানে ইয়ে করতে, সেলুন করতে? আসবে না। এরকম কিছু যেগুলো সার্ভিস আছে সেগুলো 10-20 কিলোমিটারের মধ্যেই যারা সার্ভিস নেয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে লোকাল বিজনেস। তো এরকম যাদের ওয়েবসাইট আছে সেগুলো তারা লোকাল বিজনেসে ইনক্লুড করাবে। সেটা যেমন গুগল, যেরকম গুগল মাই বিজনেস, বিজনেস ডট গুগল ডট কম, এখানে ইনক্লুড করাইতে হবে। আইটি ভেন্ডার একটা লোকাল বিজনেস, মানে ফিজিক্যাল যেহেতু ট্রেনিং দেয়, তো এখানে লোকাল বিজনেস এইভাবে অ্যাড করা আছে। ঠিক আছে, আবার যদি আমাদের ইউএসএ অফিস থাকে সেক্ষেত্রে ইউএসএ দের ওখানকার অ্যাড্রেস দিয়ে আমরা ভেরিফাই করে নিতে হবে, তাহলে ওখানেও ওখানকার স্থানীয় লোকজনদেরকেও এখানে সার্চে শো করাবে। ঠিক আছে, তো এইগুলো বিষয় আর কি। পিজন আপডেটের ফলে এরকম আসছে। তো এরকম কিছু কিছু মেজর আপডেট আসছে। এখন যেতগুলি কর আপডেট হচ্ছে গুগলের, সবগুলো হচ্ছে যে অন পেজের উপর, কন্টেন্টের উপরে। ঠিক আছে, ব্যাকলিং না করলেও সাইট এখন র্যাঙ্ক করায়, সেটা হচ্ছে ভালো মানের যদি কন্টেন্ট হয়। ঠিক আছে, মুদ্রা কথা হচ্ছে এটাই, ব্যাকলিং না করালেও সাইট র্যাঙ্ক করাবে যদি ভালো মানের কন্টেন্ট হয়। ভালো মানের কন্টেন্ট মধ্যে ইউজফুল এবং কোয়ালিটি সম্পন্ন যদি আর্টিকেল হয় তাহলে কিন্তু র্যাঙ্ক করাবে। ঠিক আছে, হাউ টু ফিক্স ইউর ওয়েবসাইট ইফ ইউ ওয়াজ ইম্প্যাক্টেড বাই গুগল পেঙ্গুইন। হ্যাঁ, একটা টুল আছে, এরা বলছে যে হলো যে গুগল মাস্টার গাইডলাইন লিঙ্ক স্কিমা। ক্রিয়েট কোয়ালিটি কন্টেন্ট, কিভাবে এসইও কন্টেন্ট ক্রিয়েশন, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে সেটা গাইডলাইন দিয়ে রাখছে। এসইও স্ট্র্যাটেজিস, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে তার একটা গাইডলাইন দিয়ে রাখছে। এন্টারপ্রাইজ এসইও সার্ভিস। আচ্ছা, নেক্সট ক্লাস কি কিসের উপর কথা ছিল? কিওয়ার্ড রিসার্চ, রাইট। নেক্সট ক্লাস কিওয়ার্ড রিসার্চের উপরে হবে। হ্যাঁ, সবাই একটু প্রিপারেশন নিয়ে আসবে, কিওয়ার্ড রিসার্চ কি জিনিস সেগুলো একটু গুগলে ঘাটাঘাটি করে আসবে। হ্যাঁ, তারপর থেকে আমরা কাজে পরে আমরা কাজে হাত দেবো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি কাজে সবাইকে কাজে অ্যাসাইন করার আগে আমি তো থিওরি ক্লাসগুলো শেষ করে নিই, আর দেখি যে কয়জন হলো যে ইয়াতে আছে, তোমার হলো যে কয়জন টিকতেছে থিওরি ক্লাসের পর, তারপর তাদেরকে নিয়ে আমরা হলো যে প্র্যাকটিক্যালি যাবো আর কি। যখন প্র্যাকটিক্যালি যাবো তখন তো থিওরি আর এরকম আলোচনা করা হবে না, টুকটাক যেটুকু কাজ করতে গিয়ে যেগুলো আলোচনা করা সেগুলোই
হ্যাঁ, তবে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এতদিন নেওয়া হলো 4-5-7টা ক্লাস, সেগুলো কিন্তু মাইলস্টোন হিসেবে থাকবে, ঠিক আছে? পরবর্তীতে বলবো যে ওই ক্লাসটা দেখে নিতে, তখন আমরা শুধু কাজ করব, ঠিক আছে? কাজে যাব, কাজ চেক করব, কাজ করতে গিয়ে যেটুকু টুকটাক দরকার হবে সেগুলি নিয়ে আলোচনা করব। এখন আসি প্রশ্নোত্তর পর্বে। টানা 1 ঘন্টা ক্লাস নিলাম। এখন আমরা যদি কোনো আমাদের প্রশ্ন থাকে, এগুলি আসলে মানে অনেক বেশি পড়াশোনা, এগুলো আসলে আজকে মনে থাকবে না। হ্যাঁ, অলরেডি নতুনদের উপর চাপ হয়ে গেছে আজকের ক্লাসটা। হ্যাঁ, গুগল আপডেট, গুগল ইয়াই জানি না ভালো করে, আর যদি গুগল আপডেট হয় তাহলে তো মুশকিল। হ্যাঁ, এটা হলো যে বান্ডা আপডেট হচ্ছে যে কন্টেন্ট অ্যালগরিদমের উপরে। কন্টেন্ট বলতে ওয়েবসাইটের অন পেজ কন্টেন্ট। হ্যাঁ, পেঙ্গুইন হচ্ছে লিঙ্ক অ্যালগরিদমের উপরে। পাইরেট আপডেট হচ্ছে কপিরাইটের উপরে। কপিরাইট বলতে কোনো ওয়েবসাইটের কপিরাইট। হ্যাঁ, পিজিওন আপডেট হচ্ছে লোকাল সার্চ। আর পেজ লেআউটের একটা আপডেট হচ্ছে, সেটা হচ্ছে পেজ লেআউটের অ্যালগরিদমের উপরে। এখানে আরেকগুলা কয়েকটা আপডেট বেশি নিয়ে আলোচনা করছি। ইএমডি হচ্ছে এক্সাক্ট মেজ ডোমেইন। হ্যাঁ, একটা সময় এক্সাক্ট মেজ ডোমেইন দিয়ে খুব সাইট র্যাঙ্ক করানো যাইতো, বাট এখন হলো যে শুধু এক্সাক্ট মেজ ডোমেইন নিলেই হবে না, সাইটটার রিলেভেন্সি থাকতে হবে, অথরিটি থাকতে হবে, কন্টেন্ট ভালো হতে হবে, ব্যাকলিং ভালো হতে হবে, তাইলেই কেবল ভালো কিছু করা যাবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এই আর কি। এই দুইটা ইয়া পড়লেই মোটামুটি হবে, আর বাকিগুলি হলো যে এই পর্যন্ত পড়লেই হবে, বাকিগুলো তো গুগল সার্চ করলেই পাওয়া যাবে, ঠিক আছে? সেটা আমি দিয়ে দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার ডোমেইন অথরিটি আর পেজ অথরিটির মধ্যে পার্থক্য কি? ডোমেইন অথরিটি আর পেজ অথরিটির মধ্যে পার্থক্য, ভেরি গুড কোশ্চেন। ডোমেইন অথরিটি না, ধরো আইটি ভেরিলা, দিয়ে বুঝাই দিই, এবং পায়োনিয়ার মার্কেটার, যেটা নিয়ে আমরা কাজ করব। এই প্রজেক্টটা আমরা হলো যে পায়োনিয়ার মার্কেটার প্রজেক্ট গত জুলাই টু ডিসেম্বরে একটা লেভেলে ছিল। আচ্ছা, একটা ফোন করে দিই। এটার আমরা হচ্ছে যে যদি মজবার সেটআপ দেওয়া আছে আমাদের ডোমেইন অথরিটি, সবাই কি মজবার সেটআপ দিছো? এটা হচ্ছে পায়োনিয়ার মার্কেটের হোম পেজ, ঠিক আছে? হ্যাঁ, তোকির, আচ্ছা পিসিতে বসে আছো? আমি পিসিতে নাই, পাশে আছি। পায়োনিয়ার মার্কেটের একটা আমার যে এই স্টেপের ওভারভিউ দিও তো। কি ব্যাপার, আমি কল করলে কল যাচ্ছে না কেন? ও, আমার টাকাই নাই। ওখানে গ্রুপে মেসেজ দাও, চ্যাটিং গ্রুপে, যে তোকে ট্যাগ করে দাও যে পায়োনিয়ার মার্কেটের একটা এই স্টেপের ওভারভিউ দিতে, এখনই স্ক্রিনশট নিয়ে দিতে। হ্যাঁ, আজকের ওভারভিউ। আচ্ছা, পায়োনিয়ার মার্কেটে এটা হচ্ছে যে হোম পেজ, তাই না? এটা হচ্ছে যে হোম পেজ। হোম পেজের ডোমেইন অথরিটি কত? 16 ডিএ, মানে হচ্ছে টোটাল ডোমেইনটার অথরিটি। আর পেজ অথরিটি মানে শুধু ওই হোম পেজটার অথরিটি হচ্ছে 36, ঠিক আছে? এখন পায়োনিয়ার মার্কেটের পেজ কতগুলো আছে? অনেকগুলো পেজ আছে। আমি এই যে বিটিসি নিউজ, এটা একটা পেজ। তারপর হলো যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, রাইট ফর আস। হ্যাঁ, আচ্ছা তোকে ওই যে শুধু দিব না অন্য? শুধু পায়োনিয়ার মার্কেটার দিলেই হবে এখন পর্যন্ত। হ্যাঁ, শুধু পায়োনিয়ার মার্কেটার একটা ওভারভিউ দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই যে গ্রুপে দাও, এসইও গ্রুপটাতে দাও আমাদের। আচ্ছা, ব্যাকিং টেকনিক ইস্যু দিব কি করে? শুধু শুধু ইয়াটা দিলেই হবে, তোমার ওভারভিউটা দিলেই হবে। হ্যাঁ, রাইট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার হলো যে এটা হোম পেজের পেজ অথরিটি কত? 36। আর এটা হলো বিটিসি নিউজ, এটা একটা এটা একটা হলো যে পেজ, এটার পেজ অথরিটি কত? 19। ডোমেইন অথরিটি কিন্তু 16। ডোমেইন অথরিটিটা ফিক্স। হ্যাঁ, ডোমেইন অথরিটি বলতে টোটাল ওয়েবসাইটের অথরিটি। হ্যাঁ, এটা কিন্তু ফিক্স, কিন্তু পেজ অথরিটিটা ভেরিয়েবল। প্রত্যেকটা পেজে যেহেতু সমান কন্টেন্ট নাই, সমান হলো যে ইয়া নাই, এটা দেখি অ্যাবাউট আস, অ্যাবাউট পেজের পেজ অথরিটি 19। তারপরে হলো যে কন্টাক্ট আসের পেজ অথরিটি 19। তারপরে এটা হলো যে রাইট ফর আস, এটার পেজ অথরিটি 19। তারপরে আরো পেজে যাই, এসইও টুলস, এসইও অ্যানালাইসিস টুল, এটা একটা পেজ। এটার পেজ অথরিটি আবার 22, ঠিক আছে? ডোমেইন অথরিটি কিন্তু সেম, ডোমেইন অথরিটি কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? টোটাল সাইটটার উপরে হচ্ছে ডোমেইন অথরিটি।
আর পেজ বলতে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে না, প্রত্যেকটা পেজের অথরিটি কিন্তু আলাদা। হোম পেজের অথরিটি সব থেকে বেশি হচ্ছে, কিন্তু হোম পেজের কন্টেন্ট বেশি, স্ট্রাকচার বেশি, আর অন্য অন্য পেজগুলোর মানে অথরিটি কম হবে, খুব স্বাভাবিক। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তো এটাই আর কি। ডোমেইন অথরিটি এবং স্প্যাম স্কোর সেম থাকবে সবগুলা পেজের এবং ইয়ার, কিন্তু পেজ অথরিটি চেঞ্জ হবে। পেজ অথরিটি কোনো আলাদা আলাদা পেজ, তাহলে আলাদা আলাদা অথরিটি। আর ডোমেইন যেহেতু ওইটাই থাকতেছে, ডোমেইন বলতে কি নামটা তো চেঞ্জ হচ্ছে না, সো ডোমেইন অথরিটিও চেঞ্জ হবে না, ওইটাই থাকবে। এইটাই আর কি। নেক্সট কোশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ইনবাউন্ড আর আউটবাউন্ড লিঙ্কটা একটু ছোট করে বলে দেন তো। ইনবাউন্ড আর আউটবাউন্ড, ওই যেটাই ইনকাম মানে তোমার হলো যে ইনকামিং আর আউটগোয়িং, ওইটাই হচ্ছে ইনবাউন্ড আর আউটবাউন্ড। ঠিক আছে? ইনবাউন্ড বলতে ইন্টারনাল লিঙ্কটাই হচ্ছে ইনবাউন্ড, মানে একটা পেজের সাথে একটা পেজের লিঙ্ক। আর হলো যে এক্সটার্নাল লিঙ্ক যেটা দিই, যেটা হলো যে আউটগোয়িং লিঙ্ক, মানে মানুষকে লিঙ্ক দিই, সেটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। ঠিক আছে? নাম আলাদা, মানে জিনিস একটাই কিন্তু অনেকগুলো নাম। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, বুঝছি। হ্যাঁ, ওটাই একই জিনিস। ওই ইন্টারনাল লিঙ্ক বলতে একটা পেজের সাথে একটা পেজ, ওটা ইন্টারনাল লিঙ্ক, ওইটাই হলো যে ইনবাউন্ড লিঙ্ক। আর আউটবাউন্ড লিঙ্ক ওইটাই হচ্ছে এক্সটার্নাল, ওইটাই হলো যে তোমার আউটগোয়িং। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই সাইটটা আমরা একটা ইয়া হাতে নিছিলাম। সাইটটা তো আমি পুরা কাজগুলো আমাদের যারা 16 সাল থেকে মোটামুটি আমি এসইওর ব্যাচ করাই। হ্যাঁ, তো এই আজকের এই যে ডোমেইন অথরিটি 16, এই যে ক্রেডিট পুরোটা এই যারা নিউবি শিক্ষানবিশ এসইও শিখতে আসছিল যারা, এই তাদের দ্বারা করানো। ঠিক আছে? এই পুরা কাজের ক্রেডিট তাদের দ্বারা করানো, এবং হলো যে আমাদের একটা ইয়া দেখাই, একটা হলো যে আমাদের স্ট্যাটিস্টিক দেখাই, পরিসংখ্যান দেখাই। এযাবত ব্যাকলিং করা হয়েছে 11.5K। হ্যাঁ, 11.5K ব্যাকলিং করেছে পাইওনিয়ার মার্কেটের জন্য। রেফারিং ডোমেইন হচ্ছে 259টা, মানে 259টা ওয়েবসাইট থেকে এতগুলি ব্যাকলিং করা হয়েছে। অর্গানিক কিওয়ার্ড র্যাঙ্ক করাইছে হলো যে 300 কয়টা 81টা, 381টা অর্গানিক কিওয়ার্ড উইথ পেজ র্যাঙ্ক করাইছে। অর্গানিক ট্রাফিক হচ্ছে যে 139। এটা কি কমছে না মাঝখানে? আরেকটা দিছে, সরি, ওইটাই তো। হ্যাঁ, এটাই কথা বলছি। ট্রাফিক কি কমছে আমাদের? মানে 200+ ছিল না মনে হয়, কমে গেছে মাঝখানে 1.5-2 মাস কাজ করা হয়নি। হ্যাঁ, আমাদের এখানে অর্গানিক ট্রাফিকের পরিমাণ ছিল 200+ ছিল। হ্যাঁ, ট্রাফিক ভ্যালু হচ্ছে $208। ঠিক আছে? আমরা যখন জুলাইয়ের এই ব্যাচটা তোমাদের শুরু হয়েছে জানুয়ারি 1 তারিখে না? গত ব্যাচটা যেটা জুলাইয়ের 1 তারিখে যে ব্যাচটা শুরু হয়েছিল, সেই ব্যাচে আমার এই যে এই ম্যাট্রিক্স গুলা ছিল হলো যে অর্গানিক ট্রাফিক 1 ছিল, ট্রাফিক ভ্যালু ছিল 0 সম্ভবত, বা এরকম, বা $1। হ্যাঁ, এরকম ছিল। ঠিক আছে? অর্গানিক কিওয়ার্ড 2টা বা 3টা কিওয়ার্ড ছিল র্যাঙ্কিং এ, রেফারিং ডোমেইন অল্প ছিল, আর ব্যাকলিংও বোধহয় 1-2K ছিল। ঠিক আছে? তো 4-5 জন কাজ করতে করতে শেষ পর্যন্ত 3 জন 4 জন 5 জন থাকতে থাকতে শেষ পর্যন্ত রিফাত একই কাজ করতে করতে আজকে এই অবস্থায় আসছে। হ্যাঁ, রিফাত এবং হচ্ছে মাহবুব মন্ডল 2 জন মিলে কাজ করে আজকে এই অবস্থায় আসছে। ঠিক আছে? এই সাইটটা আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা এটাকে নিয়ে ইয়া করব, অ্যাডসেন্স করব। অ্যাডসেন্সের জন্য যদি কোনো সাইট অ্যাপ্রুভ করাইতে হয়, তো ডেইলি 500 অর্গানিক ট্রাফিক লাগে। আমাদের এখন মান্থলি ট্রাফিক হচ্ছে কত? 139। এইটা হচ্ছে যে একটা এই স্টেপ একটা প্রিমিয়াম এসি টুলের ডাটা। বাট আমরা যদি একটু গুগলের ডাটা ফলো করি, গুগলের হচ্ছে সার্চ কনসোলের ডাটা ফলো করি, সেটা কিরকম আসে দেখি একটু। পাইওনিয়ার মার্কেটারে টোটাল ক্লিক হচ্ছে লাস্ট রিপোর্ট হচ্ছে লাস্ট 28 ডেজ, গত 28 দিনের ডাটা। এটা হলো যে ক্লিক পড়ছে 268টা, ইমপ্রেশন হয়েছে 36K, মানে 36K লোকের চোখে পড়ছে, কিন্তু সাইটটা ভিজিট করছে মাত্র 268 জন। ঠিক আছে? ইমপ্রেশন কি, এটা সার্চ কনসোলে যে ক্লাসটা করাবো সেটা ডিটেলস এগুলা বুঝাবো, আজকে বুঝলে মনে থাকবে না। তো এটা ছিল মাত্র সম্ভবত 2K ইমপ্রেশন, আর ক্লিক ছিল এরকম 10টা-12টা ক্লিক ছিল। ঠিক আছে? সেই জায়গায় ক্লিকের পরিমাণ 200 বাড়ে গেছে। হ্যাঁ, শুধু একজন কাজ করে। তো আমরা এখানে আজকে উপস্থিত আছি 10 জন। হ্যাঁ, আমরা যদি
সবাই মিলে কাজ করি, কাজ শুরু করি, এই সাইট একটা সাইট যদি আগে র্যাঙ্ক করাই, র্যাঙ্ক করে একটা লেভেলে নিয়ে যাই, একটা সাকসেসফুলি নিয়ে যাই, তাহলে কি হবে, সাইটটা থেকে আর্নিং আসবে, আর্নিং আসতে থাকলে আমি তোমাদেরকে পে করতে পারবো 6 মাসের মধ্যে, এবং সেটা 3 মাসের মধ্যে যদি আমি পে করতে পারি, মানে 3 মাসে যদি আর্নিং এ যেতে পারি সাইটটা থেকে, তাহলে কিন্তু সবাইকে কিছু কিছু করে ভলান্টারি পেমেন্ট করা যাবে। এবং সাইটটা এই যে কম্পিটিটর যে সাইটগুলো যাদেরকে আমরা টার্গেট, যাদেরকে টপে র্যাঙ্ক করাতে যাচ্ছি, তাদের অবস্থান অনেক ভালো। এটা 200-300 কে ইমপ্রেশন, হ্যাঁ, একটা হাজার হাজার কে ক্লিক, তো এবং হাজার হাজার কে ট্রাফিক, এবং হাজার হাজার কে আর্নিংও। এখানে যদি একটু দেখি, এখানে ট্রাফিক হচ্ছে যে 139 ট্রাফিক, তার মধ্যে $208 হচ্ছে যে ট্রাফিক ভ্যালু। হ্যাঁ, মানে অ্যাডসেন্স যদি সাইটটা লাগাইতাম তাহলে $208 আর্নিং করা যাইতো পার মাস। ঠিক আছে, এখানে ট্রাফিক যদি আমার যদি অন্তত 10K হয়, মানে 10,000 ট্রাফিক হয়, তাহলে অন্তত $5,000 আসবে। $5,000 যদি আসে, $5,000 মানে কত, মেলা টাকা না? 3.5 লাখ টাকা, 4 লাখ টাকার মতো। তো 4 লাখ টাকা আসলে সবাই কিন্তু আমি 5-7জনকে আমি 20,000 টাকা বেতনে রাখতে পারবো না? রাখতে পারবো। এই জন্য কাজ করতে হবে। আমরা যদি কাজ করি, সাইটটাকে যদি একটু মানে র্যাঙ্কে নিয়ে আসতে পারি, অ্যাডসেন্সে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ভালো একটা এটা হচ্ছে একজনকার খাটনিতে, 1-2জনকার খাটনিতে আজকে সাইটটা এরকম অবস্থা। ঠিক আছে, 8-10 জন যদি খাটে 6 মাস, আগামী 6 মাসে সাইটটা কিন্তু একটা মানে 20K ট্রাফিক নিয়ে আসা কোনো ব্যাপারই হবে না। আমার একার পক্ষে সম্ভব না। সবাই যদি সাপোর্ট দেয়, আর এরকম একটা সাইট যখন আমরা নিয়ে নিয়ে যেতে পারবো, তখন সবার একটা করে ওয়েবসাইট সম্ভব। সম্ভব কিনা? একটা সাইট যখন আমরা গোড়া থেকে শুরু করে একটা লেভেলে নিয়ে যাওয়া দেখবো, তখন আমরা সবাই কিন্তু নিজে নিজে একটা করে ওয়েবসাইট বানাতে পারবো, মানে পার্মানেন্টলি কাজ করতে পারবো। এখন তোমার যখন এরকম একটা সাইট হবে, তোমার যখন রেগুলার একটা ইনকাম আসবে বসে বসে, তখন তুমি মার্কেট প্লেসে চাইলে সার্ভিস দিতে পারো, না পারো। ঠিক আছে, মনে করলে এখন বসে আছি, এখন মার্কেট প্লেসে সার্ভিস দিবো, কি খুলে তুমি হলো যে সার্ভিস দিবা মার্কেট প্লেসে। এখন যদি তুমি যে কাজ করতে চাও, হ্যাঁ, তোমার আগে দেখবে তোমার পোর্টফোলিও আছে কিনা। পোর্টফোলিও করার জন্য অন্তত তোমাকে এই সাইটটার জন্য কাজ করতে হবে। কাজ করলে আমি তোমাকে এই সাইটের হলো যে অ্যাডমিন অ্যাক্সেস দিব, সাইটে কাজ করতে পারবা। সাথে আমার হলো যে এসইও ভেন্ডার, এসইও এজেন্সি আছে। হ্যাঁ, এখানে তোমার হলো যে প্রোফাইল করতে দিব। হ্যাঁ, তোমাকে যদি কেউ ক্লায়েন্ট যদি তোমাকে প্রথম কাজগুলো পাওয়াই কিন্তু টাফ। ক্লায়েন্ট যদি তোমাকে বিশ্বাস অর্জন করতে চাও, তুমি যদি ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে হলো যে আগে দেখবে যে তুমি কোনো এজেন্সির সাথে কাজ করো কিনা, বা তোমার কাজের কোনো পোর্টফোলিও আছে কিনা। ঠিক আছে, এটা আগে দেখবে। এটা দেখার জন্য তোমাকে হলো যে পোর্টফোলিও করার জন্য তোমাকে কাজ করতে হবে কোনো একজন কারোর সাথে যারা অলরেডি এস্টাবলিশ। ঠিক আছে, কাজ করলে তখন হলো যে তোমার পাবা, তুমি হলো যে শুরুর দিকে কাজ, আর যখন একটা কাজের ক্লায়েন্টের সাথে তোমার বিশ্বস্ততা হয়ে গেল, তখন তো আর পিছনে ফিরে থাকার দরকার নেই, তখন তুমি কাজ পাইতে থাকবা। কিন্তু এই শুরুর দিকে ক্লায়েন্টকে বিশ্বাস করানোর জন্য তোমাকে পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিও তৈরি করার জন্য কাজ করতে হবে, আর হাতে কলমে কাজ না করলে সে কাজ শিখবে না কেউ। ঠিক আছে, ট্রেনিং অনেকেই অনেক জায়গা থেকে নেয়, কিন্তু আলটিমেটলি তারাই ভালো করে যারা হাতে কলমে কাজ করে। ঠিক আছে, শেখার জন্য হলেও কাজ করতে হবে। কাজ করতে গিয়ে তখন হলো যে এরকম ইয়াগুলো থাকবে আর কি। ঠিক আছে, তো আমরা সবাই একটু কাজ দেই দেখি আজকে। বাড়ির কাজ দিব? জি স্যার, জি দেন। ভাইয়া। আচ্ছা, বাড়ির কাজ যদি দেই, সেটা হলো যে বাড়ির কাজটা সবাই একটু দেখে চেহারাটা। বাড়ির কাজ হলো যে সবাই একটু প্রোফাইল ব্যাকলিংক মানে প্রোফাইল খুলবে আর কি সোশ্যাল মিডিয়াতে। প্রোফাইল খুলে প্রোফাইল ব্যাকলিংক, প্রোফাইলের ওয়েবসাইট হিসাবে পায়োনিয়ার মার্কেটটা অ্যাড করে দিবে। বুঝা গেছে? প্রোফাইল ব্যাকলিংকের লিস্ট, প্রোফাইল সাইটগুলোর লিস্ট রিফার দিয়ে দিবে। রিফার দিলে ওগুলাতে সবাই অ্যাকাউন্ট খুলবে। খুলে প্রোফাইল হিসাবে নিজের নাম এবং হলো যে একটা ডেজিগনেশন দিয়ে ওয়েবসাইট হিসাবে পায়োনিয়ার মার্কেটটা অ্যাড করে দিবে। ঠিক আছে, অন্তত 20টা করে প্রোফাইল ক্রিয়েট করতে পারবে সবাই তারিখ পর্যন্ত। তোমার হলো যে সামনের যে ক্লাস, নেক্সট ক্লাস রবিবার, হ্যাঁ, রবিবার পর্যন্ত 20টা করে সাইটের অ্যাকাউন্ট খোলা যাবে না? অ্যাকাউন্ট খুলে জাস্ট প্রোফাইলগুলো কমপ্লিট করে ছবি টবি ইমেজ টিমেজ দিয়ে ডিসক্রিপশন দিয়ে শুধু ওয়েবসাইটের জায়গায় পায়োনিয়ার মার্কেটটা ইউজ করবে। ঠিক আছে স্যার, প্রোফাইলটা কি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, ইনস্টাগ্রাম অলরেডি এগুলা? তোমাদের অ্যাকাউন্ট খোলা আছে, ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে, যা টুইটার অ্যাকাউন্ট খোলা নেই টুইটার খুলে নিবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নিবে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে নিবে, এইগুলোই আর কি। হ্যাঁ, তোমার হলো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিবে, তারপরে হলো যে পিন্টারেস্ট আছে, করা আছে, রেডিট আছে, এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলে নিবে। এই সাইটের লিস্টগুলা রেদন দিয়ে দিবে,
দিলে এগুলো অ্যাকাউন্ট খুলে প্রোফাইলগুলো রেডি করে কমপ্লিট করে প্রোফাইলে ব্যাকলিঙ্ক হিসাবে প্রোফাইলের ওয়েবসাইট হিসেবে পাইওনিয়ার মার্কেটটা ইউজ করবে। ঠিক আছে, এই তো এটাই হচ্ছে বাড়ির কাজ। আর তোমরা যদি যারা আশেপাশে আসো, যারা অফিসে যদি আসতে চাও, হ্যাঁ অফিসে আসতে পারো। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে প্রচুর, সময়টা কাজে লাগাতে হবে। ঠিক আছে, এনি কোশ্চেন? লাইভ স্ট্রিমিংটা অফ করে দিচ্ছি আমি, হলো যে কোশ্চেন থাকলে কোশ্চেন করো, নাহলে রেকর্ডিংটা অফ করে দিই।